আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ দেশি। আমি লিয়ানা বলছি। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, যারা যারা নতুন জয়েন হবেন পেজটাকে লাইক ফলো করে দিবেন, আর যারা পুরাতন আছেন একটু ট্যাপ ট্যাপ করবেন বেশি বেশি করে, আর কি লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, আর কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট তো আমি পড়েই দিব। সাথে আছি দেশি পেজ থেকে আমি লিয়ানা। ফেরদৌস আলম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরমান হোসেন ভাই জি, কোকিল কণ্ঠে জি আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার, জয় বাংলাদেশ চিরজীবী হোক। তো যারা যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর হচ্ছে লাইভটা একটু বেশি 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 করে শেয়ার করে দিতে হবে। আর ট্যাপ ট্যাপ তো যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর কি বলবো যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না। আজকে 6 মিনিট লেট হয়ে গেছে, সেটার জন্য খুবই দুঃখিত। টুস করে আসলে সকালে দেখা যায় যে সেই 5টায় ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে এই 11টা 12টার দিকে টুস করে আবার চোখটা লেগে যায়। তো মেয়েকে বলেছিলাম যে বাবা 11:40 বাজলে আমার একটু উঠাই দিও, তো সে একটু লেট করে উঠাইছে। তো সো রেডি হইতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ বাবা, আচ্ছা সো সরি, আচ্ছা ঠিক আছে, দ্যাটস নট নাইস। ওকে, যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, যারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান জামাত শিবির এনসিপি, এদেরকে ভাই যে কোনো ব্যাপারে যারাই প্রতিহত করবে, যারাই প্রতিবাদ করবে, যারা যে কোনো কিছুতে জিতবে ভাই, সবকিছুর জন্য শুভেচ্ছা থাকবে, শুভকামনা থাকবে। সেই রকম মানে কি বলবো, ভারতের প্রতি, ভারতীয় ক্রিকেট টিমের প্রতি শুভেচ্ছা শুভকামনা দিয়ে আজকে লাইভটা শুরু করব। তারা যা দেখিয়েছে মানে একদম ভারতের সাউয়া মাউয়া ছেড়ে ফেলেছে। আমাকে কে যেন ইউটিউব চ্যানেলে এসে একজন ব্যক্তি এসে কমেন্ট করেছে আমাকে যে আপনি তো একদম হাদির ভাষায় কথা বলছেন। তা আমি তাকে প্রশ্ন করলাম, কেন আপনাদের তো এই হাদির ভাষাই পছন্দ, এই কারণ তাকে বীর উপাধি দিয়েছেন, শহীদ বানিয়েছেন, বীর বিক্রম বানিয়েছেন, জাতীয় কবির পাশে কবর দিয়েছেন। তা এখন অন্য কেউ যদি হাদির ভাষা শেখে বলে, ক্ষতি কোথায়? আপনি নিজেও শেখেন, আর যদি এতদিনে না শিখে থাকেন তাহলে তো আপনার খুবই ব্যর্থতা, কারণ আপনাদের নেতা হচ্ছে হাদি। আর একটা জিনিস খুব খেয়াল করবেন, যারা মানে কি বলবো এটাকে, খুব বাজে ভাষায় এসে কমেন্ট করবে, তারা প্রোফাইল দেখবেন হয় হচ্ছে আল্লাহু লেখা থাকে, আর নইলে প্রোফাইলে কোনো ছবি থাকে না, আর নইলে হাদির পিকচার দেওয়া থাকে। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, সো এইটা হচ্ছে তাদের শিক্ষা, তাদের হচ্ছে মানে তাদের নেতা থেকে তাদের যে শিক্ষাটা অর্জন হয়েছে সেটা। অন্য কেউ হাদির ভাষা বলুক, সেটা তাদের গায়ে লেগে যায়। কিন্তু হাদি কিন্তু আবার বীর বিক্রম, বীর যোদ্ধা আর কি যা কিছু আছে হাদির উপাধি সব দিয়ে দিছে। তা ভাই 24 থেকে তোমরা আমাদেরকে যা শিখাইছো সেটা এখন আমরা বলার চেষ্টা করছি। এখন তোমাদের কেন খারাপ লাগছে, তাই না? আমাদেরকে শিখিয়েছো দেখে আমরা বলছি, এখন আমাদের একটু দ্বিধা লাগে না ভাই। আমরা দেখেছি বয়স্ক বয়স্ক মহিলারা গিয়ে ছেলেদের সাথে দাঁড়ায় কি নিয়ে কথা বলছে সেটাও তারা বোঝে না, সুন্দর স্লোগান দিচ্ছে শাউয়া মাউয়া সিরাফেল। আরে বেটি, তোদের কথা বলতেছে। যাই হোক, সেসব কথাই না যাই। তো যেটা বলছিলাম, শুরুতেই হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের প্রতি শুভেচ্ছা শুভকামনা। সত্যি কথা বলতে এই ভয়ে কিন্তু পাকিস্তান খেলতে চায় না ভারতের সাথে। কিন্তু আমরা তো আসলে যে আমাদের দেশে যে পাখি বীজগুলা জন্মায় আছে, পাখি রক্ত নিয়ে যারা ঘোরে আর কি, তাদের তো ধারণা ছিল ওরে বাবা ভার হইয়া তো পাকিস্তান তো আমাদের জন্য ভারতরে বয়কট করে ফেলতেছে। আরে পূজা কর, এদের পাকিস্তানের পূজা কর, আমাদের ভাই লাগে, আব্বা লাগে, দাদা লাগে। কিন্তু গাদ্দার দেশে আমরা তো যাদের চেনার দরকার 71 সালেই চিনেছি, নতুন করে এদেরকে তো চেনার কিচ্ছু নাই। আর যদি পাকিস্তান বয়কটও করতো তাতে আসলে বাংলাদেশের কি যায় আসে? বাংলাদেশ তো আলাদা একটা রাষ্ট্র, বাংলাদেশের ক্রিকেট টিম আলাদা। পাকিস্তান কি করলো না করলো তাতে আমাদের কি যায় আসে? আমরা তো বিশ্বকাপ খেলতে পারলাম না তাদের ফান্দে পা দিয়ে, ব্যাপারটা হচ্ছে সেটা। তো যাই হোক, আমাদের গরু ছাগলদের এটা বোঝার কথা না। আমাদের গরু ছাগলরা পাকিস্তান পন্থীরাই মানে সব জায়গা দখল করে বসে আছে, এবং দখল করে বসে থেকে তারা হচ্ছে কোনো না কোনো ভাবে কি করলো, আমাদের ক্রিকেট টিমটা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমস্ত বিশ্বে, সেই ক্রিকেট টিমটাকেও একদম ভরে দিয়ে দিল। ঠিক আছে, এখন বিসিবি ক্রিকেটাররা বলতেছে এটা হচ্ছে সরকারের ছিল, কি বলে নির্দেশনা ছিল, সরকারের রায় ছিল, সরকারের আসিফ নজরুল গরু সার, সে বলতেছে যে না এটা বিসিবি আর খেলোয়াড়দের ডিসিশন সিদ্ধান্ত ছিল, আমরা কিছু বলিনি। কিন্তু প্রচুর রেকর্ড কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে যে এইগুলা ছিল সরকারের একটা চাল, মেটিকুলাস ডিজাইন। তারপরে পাকিস্তান ঠিকই খেলতে গেল, তারা সবই করতেছে, ভারতের সাথেও খেলতেছে, মাঝখান থেকে কি হইলো, পাকি বীজের জন্ম যে দেশের বীজগুলা আছে তারা মারা খেলো।
কত বড় অশিক্ষিত হলে, কত বড় মানে নষ্ট চরিত্রের, কত বড় পাকিস্তান মানে পাকিস্তানবাদী হইলে, পাকিস্তানপন্থী হইলে আসিফ আকবর যে গায়ক আছে, সে যখন মুম্বাইতে গান গাইতে যায়, সিনেমায় তাকে যখন ডাকে, তখন সে দৌড় দিয়া দিয়া ওখানে চলে গেল, গিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের মতন জায়গায় আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করলাম। হ্যাঁ, তখন ঠিক ছিল। কিন্তু আমাদের ক্রিকেটারদের জন্য আবার ভারত হচ্ছে হারাম। হ্যাঁ, ভারতীয় চাল হালাল, পেঁয়াজ হালাল, খাবার দাবার, ঔষধ, চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটা, তারপর হচ্ছে ব্যবসা, সব হালাল, শুধু হচ্ছে ক্রিকেট খেলতে যাওয়া হারাম। তো এই বদমাইশ গুলাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে ক্রিকেটকে আবার কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, ক্রিকেটের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে। আচ্ছা, নীল আকাশ আপু, তোমাকে সাহিত্য অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, সবুজ নামের একটা ব্যাটা হচ্ছে সাউয়ার ব্যাটা, সে হচ্ছে কমেন্ট করেছে আমাকে বয়কট করতে। কিন্তু জানেন সবুজ, তোর মতন বেজন্মা এখানে মাত্র কয়েকটা আছে, কিন্তু বাকি কেউ আমারে বয়কট করবে না, সবাই আমার সাথে আছে, বুঝতে পারছিস বেজন্মা? তারা বয়কট করবে তোকে। দেখ না বাংলাদেশে কি চেষ্টা নাই তা তোরা করলি, নির্বাচনে তো তোরা জিততেই গেছিস। ওরে বাবা রে বাবা, আমাদের হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে, চুরি করতে হবে, তারপর হচ্ছে রাত্রে তোদের বাড়ি যাইতে হবে, হ্যাঁ, নেতাদের কম্বল বিতরণ করতে গিয়ে ধর্ষিত হইতে হবে, তারপরও দেখ জান্নাতের টিকিট তো ফ্রিতে দিও বাংলাদেশের জনগণ। এইরকম খালি মাঠেও তোদেরকে সুযোগটা দিল না, তোরা পারলি না সুযোগটা নিতে। রাতের থেকে তোরা ভোট দেওয়া শুরু করেছিস, তারপরও তোরা বাংলাদেশের মানুষকে দিয়ে যে তোদের পা চাটাবি, তোদের 3 ইঞ্চি চাটাবি, সেটা তোরা পারস নাই। ঠিক আছে, তোদের জায়গা এইরকম খালি মাঠে, আওয়ামী লীগ নাই। তারপরে যেহেতু তোরা এত কিছু কইরাও জিততে পারস নাই, তোরা চিন্তা করে রাখিস বাংলাদেশ যতদিন থাকবে, 1000 বছর কেন 500,000 বছরও তোদের 14 গোষ্ঠী বাংলাদেশ শাসন করার ক্ষমতা পাবি না। বুঝাইতে পারছি রাজাকারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, বুঝছিস তুই? আচ্ছা যাই হোক, শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলেন এখন হচ্ছে আমরা আমাদের বসে বসে আমরা আমাদের কথা শুরু করি। সো চিন্তা করলাম ভাই, যেদিকে তাকায় দেখি সবাই পয়লা ফাল্গুন পালন করছে, সবাই হচ্ছে ভ্যালেন্টাইন্স পালন করছে। ভাই আমি তো ঠান্ডার মধ্যে তো প্রশ্নই ওঠে না বাইরে বের হওয়া। ও চিন্তা করলাম আমার ফলোয়ার ভাই আপুদের সাথে কেন নয়, কেন আমি ফাল্গুনের শুভেচ্ছা বিনিময় করবো না। শুভেচ্ছা 5th অগস্ট, আবার কি জিনিস 5th অগস্ট লাগাই রাখছেন, আবার শুভেচ্ছা লাগান 21st ফেব্রুয়ারি লাগান, হ্যাঁ 71 লাগান, যেগুলা দরকার সেটা লাগান। প্রদীপ আহমেদ ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইম ভাই ঠিক, ওকে। মাসুম ফেরদৌসি, জয় বাংলা। শামীম সর্দার, জয় বাংলা। সীমা আপু, তোমার প্রতিটি ভিডিও আমি দেখি, অসংখ্য ধন্যবাদ। শ্রী রতন রয় আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়াজউদ্দিন মন্টি, থ্যাংক ইউ। জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফজলুল ইসলাম, থ্যাংক ইউ। সুমন ভাই, থ্যাংক ইউ। সাইম ভাই, থ্যাংক ইউ। তো যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। দেখেন গাদ্দার কোন দেশ যে কখনো কোনো দেশের পক্ষে থাকতে পারে না, এখনো আমাদের দেশের যে পাকি বীজগুলো আছে এটা বুঝলোই না। ধরেন কালকে যদি পাকিস্তান জিততো, আমাদের দেশে তো ভাই আজকে গরু কাটাকাটির একেবারে হিরিট লাগা যাইতো, মনে হইতো যে হেরাই জিতছে। আমাদের দেশ খেলতে পারতেছে না, তাদের কোনো ইয়া নাই, মায়াও নাই, দরদও নাই, কিচ্ছু নেই। তখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভারত বিদ্বেষী, ভারতে খেলতে না গিয়ে খুব ভালো ডিসিশন হয়েছে, সুন্দর হয়েছে ভাই, আমরা একেবারে সাথে আছি, পাশে আছি। কিন্তু ওদিকে যখন পাকিস্তান আবার খেলছে, তখন কিন্তু আবার সমস্যা নাই, তখন হচ্ছে দোয়া করে, মনোজাত করে, আল্লাহ পাকিস্তান রে জিতাই দাও, জিতা দাও, তারপর গরু জবাই করবে, মিষ্টি খাওয়া খাওয়াই করবে। কত গাদ্দার তারা আমাদের দেশের মাটিতে তারা বাস করতেছে, আমাদের দেশের মাটিতে তারা থাকছে। এই দুঃখ, এই আফসোস আমরা কবে সরাইতে পারবো? এর জন্যই বলবো জনগণ, নুনুসের আমল শেষ। এখন এই ধরনের রাজাকারদের রাস্তায় যেখানেই পাবেন সেখানেই একদম সোজা বানাই ফেলাই দিবেন যে এই দেশের মাটি তাদের জন্য না, এই দেশে থাকার অধিকার তাদের নাই। যেখানেই পাবেন সেখানেই তাদের কি করবেন, একদম ধুলির সাথে মিশাই দিবেন। পরে যে সরকার আসবে সে যেন সেই ধুলার থেকে খুঁজা বাইর করে। ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বকুল ভাই, সালাউদ্দিন ভাই, তানিয়া দেওয়ান আপু, কার জন্য সাজগোজ করেছেন? কেন সাজগোজ কি কারোর জন্য করতে হয়? সাজগোজটাই হচ্ছে নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য। আপনি খেয়াল করে দেখেন, আপনিও যখন সারাদিন লুঙ্গি পইরা দাঁত খিলাই করতে থাকবেন, সেটা তো আপনার ভালো লাগবে না। আপনি যেদিন একটু পরিপাটি করে জামা কাপড় পরবেন, তখন দেখবেন আপনার ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সাজটা হচ্ছে নিজের জন্য। আর এই যে আমার সাথে এই 515 জনের মতন আমার আপু ভাইয়ারা যুক্ত আছে, তাদের সাথে কি তাদের বোন কি সেজে গুজে বসে কথা বলতে পারে না? আছে, কোথাও আইন করে দিয়েছেন নাকি? নুনুস করেছেন নাকি আইনটা? আমার আসলে জানা নাই। যদি আইন করে থাকে আসিফ নজরুল, আমাকে একটু জানাবেন যে সেজে গুজে সোশ্যাল মিডিয়াতে কথা বলা যায় না। ঠিক আছে, একটু জানাবেন প্লিজ, কারণ আসিফ নজরুল তো কত কিছুই
নিয়ম করেছে, অনেক কিছু আমাদের জানা নেই। গৌতম সাহা থ্যাংক ইউ সো মাচ, তানিয়া দেয়া থ্যাংক ইউ, অসিত বর্ণ রয় থ্যাংক ইউ দাদা, এমাদুদ্দিন থ্যাংক ইউ, আরমান হোসেন তো হবে নাকি, হবে নাকি, অনেক 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 শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট টিমের জন্য, বলেন হুররে। তারা গরু জবাই করতে পারে, তা আমরা কি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যখন জিতবে আর পাকি বীজদের যখন হারাবে, পাকিস্তানকে যখন হারাবে, তখন কি আমরা মিষ্টি খেতে পারি না, উৎসব করতে পারি না, উল্লাস করতে পারি না? অবশ্যই পারি। বললাম তো, বিশ্বের যে যখন পাকিস্তানকে হারাবে আর হচ্ছে আমাদের দেশের যে যখন জামাত এনসিপি শিবিরে তোনাধোনা করবে, তখনই আমরা শুভেচ্ছা জানাবো, তখনই আমরা উল্লাস করব, ফুর্তি করব, তখনই আমরা আনন্দ করব। এটা আমাদের যায়, এটা আমরা করতে পারি, ঠিক আছে? রশিদ ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ, অলোক দাস আচ্ছা থ্যাংক ইউ, জি আমি ভালো আছি দাদা। আলম ভাই অবশ্যই কথা বলতে পারেন, জি সেটাই বলার চেষ্টা করছি। ফয়সাল ভাই চট্টগ্রাম থেকে দেখছেন, থ্যাংক ইউ। উত্তম পল দিদি তোমাকে সাইতে বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দাদাদের কাছে দিদিরা সবসময় সুন্দর। মুক্তার থ্যাংক ইউ সো মাচ, গাজী কামরুল ইসলাম থ্যাংক ইউ, হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার কথাগুলো যুক্তি সংকট, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছেন অবশ্যই এখন যারা নতুন জয়েন হয়েছেন পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না, আর হচ্ছে কি একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ঠেলায় রাজাকার পাকি বীজ হাদিস সমর্থনকারী জামাত এনসিপি শিবির বট বাহিনী যেটাই আসবে, তারা যেন কুপকাত হয়ে উষ্টা খাইয়া গড়াইতে গড়াইতে তাদের বাড়িতে পৌঁছে যায়, তাদের নিজ ঠিকানায় পৌঁছে যায় আর কি। আর হচ্ছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রতি তো সম্মান আছে, আমি মাঝে মাঝে কমেন্ট নিয়ে নিব আর কথা বলে নিব। আর হচ্ছে খেলা কেমন দেখলেন, খেলা কেমন লাগলো বলেন দেখি, কেমন দিল ভরে ভরে একটু বলেন তো। ইস আই উইশ আমি যদি মাঠে থাকতাম, আরে বাবা রে বাবা, সেই খুশি হতাম এই খেলাটা দেখে যে ভাই ভৈরাতে, মানে পারলে একেবারে মাটির মধ্যে পুত্তা ভৈরা দে, ঠিক আছে না? এরকমই তো করা উচিত। পাকিস্তান কত বড় নির্লজ্জ, তারা ভারতের সাথে পারবে না, তারা প্রচার করলো কি তারা বাংলাদেশের জন্য ভারতের সাথে খেলা বয়কট করছে। আরে শালার বাচ্চা তুই পারবি কিনা সেটা দেখ। এখন তো সবাই কমেন্ট করছে যে আহারে সেদিনের সিদ্ধান্ত যদি থাকতো, ভারতের সাথে যদি না খেলতো, তাহলে মানে তাদের ইজ্জতটা বাঁচতো আর কি, ঠিক আছে? ইজ্জতে সেই ভরাডুবি। এখন হচ্ছে কি জানো, 8 মধ্যে মনে হয় যুক্তরাষ্ট্রেরও, মানে হ্যাঁ আমেরিকারও নিচে আছে হচ্ছে পাকিস্তান। সেই শান্তি লাগতেছে, সেই শান্তি, সেই শান্তি। অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন, অবশ্যই ট্যাপ ট্যাপ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যারা যারা এখন পেজে নতুন আছে পেজটাকে লাইক ফলো করতে প্লিজ ভুল করবেন না। ফুয়াদ ভাই থ্যাংক ইউ, পাবেল মাহমুদ ভাই থ্যাংক ইউ, মেহাদ হাসান ভাই থ্যাংক ইউ, সাম্যবাদী সাজ্জাদ থ্যাংক ইউ, ভোরের আলো থ্যাংক ইউ সো মাচ। এখনই যদি অবস্থা, তাহলে এদের কি হবে? এদেরকে আর ভারত থেকে যেতে দেওয়া হবে না। ভারত মানে 80% পিড়ায়া সই বানানোর পরে বাকি 80% আমরা হচ্ছে বঙ্গোপসাগরে ফেলাই দিব, যেন ওইখানে তারা টুপকি মারতে মারতে মইরা যায় আর কি। হ্যাঁ তাই এই হচ্ছে গিয়ে অবস্থা। 18 মাস ধরে নির্যাতন সহ্য করে এই পাকি বীজগুলা বট বাহিনীগুলা কোনো শব্দ করে না। আর এখন যখন আমরা খুব সহজে বলতে শিখে গেছি, তোর মার সাওয়া ছেড়ে দিব, তোর বোনের সাওয়া ছেড়ে দিব, আর তোর টুপকি মারা হবে, তখন তাদের খুব গায়ে লাগছে, আরে বাপরে আমি অসভ্য অভদ্র হয়ে গেছি, আমি হাদির ভাষায় কথা বলছি। কেন? 18 মাস তো তোমাদের হাদির প্রতি খুব প্রেম ছিল, এখন আমি হাদিকে ফলো করা শুরু করেছি, তোমার কেন খারাপ লাগছে বাছা? কেন কষ্ট পাচ্ছ তুমি বাছা? তাই না? তোমার তো এনজয় করা উচিত যে আরেকটা মহিলা হাদি তৈরি হয়েছে, হ্যাঁ এখন সেও বীর হয়ে যাবে, তুমি আরো রিয়া করবা, পূজা করবা, আমারে ঠ্যাং ধরে মাপসাবি আমার কাছে, ফাজিলের গোষ্ঠী। যাই হোক, আমি জানি ভারতীয়রা ভীষণ ভাবে খুশি এবং তারা ভীষণ ভাবে উল্লাস করছে, আনন্দ করছে। ইস কালকে একটা ভিডিও আসছে স্টেডিয়াম থেকে পাকিস্তানের জার্সি পরা বেটা বেটি গুলা যখন বাইর হইতেছে, ও চেহারা গুলা দেখার মতন ছিল, মানে চিন্তার বাইরে। আমার যে সেই ভিডিওটা দেখে কি খুশি লাগছিল যে থাকলে দুটো জুতা দিয়েও আমি দিতাম, শুধু মুখ কালা কেন করবি, একটু জুতার বাড়িও খাইয়া যান। প্রত্যেকটা দেখি বেটা বেটি গুলা যেগুলো কাপল আছে, যেগুলো একা আছে, এইরকম মাথা নিচু করে, মানে কি একেবারে মন খারাপ। তোদের জন্য আরো দেওয়া বাকি আছে, আরো ভরা খাবি। যেগুলা বেইমান থাকে, যেগুলা বদমাইশ থাকে, যাদের নিয়তে খারাপ থাকে, তারা কখনোই কিছুতে জিততে পারে না। যাই হোক, আজকে হচ্ছে আমাদের দেশের পাকি বীজ যেগুলো আছে তাদের হচ্ছে খুব মন খারাপ চলছে, তারা তো ভাই আজকে মানে ঘুম থেকেই ওঠে নাই। হ্যাঁ যদিও আমাদের দেশে খেলা নাকি দেখতে দিবে না, কিন্তু তারা কি আর না দেখে থাকবে? তারা ঠিকই হচ্ছে গোপনে দেখবে আর কি, তাদের সবকিছু তো গোপনে করাই তাদের মানায়। তো সেটা দেখা খুব মন খারাপ করে হয়তো বা কান্নাকাটি করছে। হাই লক্ষ্মী রয়, আফসানা তালুকদার আপু থ্যাংক ইউ সো মাচ। মল্লিক আপু আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তুলসী মল্লিক থ্যাংক ইউ।
আচ্ছা আর আরতি মজুমদার বিনাশ করে দেন আপু, একদম গোষ্ঠী মানে কি বললাম না আপু, তাদের যদি বিনাশ আমরা না করতাম, আপনার কি মনে হয় আওয়ামী লীগের মতন এত বড় একটা রাজনৈতিক দলকে, ঐতিহাসিক রাজনৈতিক দলকে, যারা মানে তারা তাদের শক্তি দিয়ে, মানে ইউনূস তো হচ্ছে জামাত ঘাসা, জামাতের নেতা, এত শক্তি প্রয়োগ করে আওয়ামী লীগকে দূরে রেখে বাংলাদেশের জনগণের রাতে তারা ভোট দেওয়া শুরু করলো, ভোট কেন্দ্র দখল করলো, প্রিজাইডিং অফিসার, জেলা প্রশাসক, পোলিং এজেন্ট, তারপর হচ্ছে গিয়ে পুলিশ সুপার, এমন কেউ নাই যে তারা কাজে লাগায় নাই টাকা দিয়ে, টাকা বিলানো, ওরে বাবা রে বাবা, বস্তার বস্তার টাকা, বস্তার বস্তার টাকা, তাদের টাকা শেষ হচ্ছে না। এত কিছু করার পরে ফাঁকা মাঠে যে গোল দিতে পারে না, সে কোনোদিন গোল দেওয়ার মতন যোগ্যতা আছে তার, বলেন তো? কত বড় নির্লজ্জ তারা, এখনো বাংলাদেশে তারা মুখ থুবড়ায় পড়ে আছে। তোদের তো বাংলাদেশ ছাইরা চলে যাওয়া উচিত ছিল। তোরা কেমনে বাংলাদেশে মুখ দেখাইতেছিস? বাংলাদেশের জাতি তোরা ফাঁকা মাঠে গোল দিতে চাইলি, সেটাও তারা প্রত্যাহার করলো। তোরা পারলি না গোল দিতে, তোরা পারলি না গোল দিতে, আর কি চাস? তোরা কি বুঝতে পারছিস না যে তোরা জীবন বাংলাদেশে তোরা ইয়া পাবি না, শাসন করতে পারবি না, বাংলাদেশ দখল করতে পারবি না? বুঝিস নাই তোরা? সামান্যর যদি লজ্জা শরম থাকতো, হয় তোরা বাথরুমের বালতির পানিতে ডুববা মরে যাইতি, আর নাহলে দেশ ছেড়ে চলে যাইতি তোরা। কিন্তু তোরা তো নির্লজ্জ জাতি, তোরা তোদের কৌশলগত তোরা চালাকি চালিয়ে যাবি, চালাইতে থাকবো, সমস্যা নাই। জি আমি ভালো আছি, বরিশাল থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রুবেল ভাই, সাগর ভাই, থ্যাংক ইউ। মুক্তার তাকাই ফিরে ফিরে দেখি বারবার, ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। তুলসী মল্লিক আপু, অসংখ্য ধন্যবাদ আমার নামটা বলার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পলক ভাই, ওয়ালাইকুম সালাম। জাবেদ আধিকারী, আই এম বাঙালি ফ্রম মুম্বাই, ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর your wonderful wishes of India win against the হারামি পাকিস্তান। একেবারে হারামি মানে হারামি, এদের রক্তে রক্তে হচ্ছে মানে হারামি পনায় ভরা, ঠিক আছে? কত বড় বজ্জাত এগুলা ভাই, আমরা তো তাদের শোষণে ছিলাম, তো আমরা তো জানি, তাই না? তা যাই হোক, তা শুরু করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। ফাঁকা মাঠে গোল যে দিল, গোল তো দেওয়া শেষ হচ্ছে না। হ্যাঁ, তাদের কৃতকর্ম এটা যে প্রকাশ পাবে না, প্রকাশ পাচ্ছে না ব্যাপারটা। যারা যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাসেল ভাই, কামরুল নেসা, রতন চন্দ্র রয়, আয়েশা নূর, শান্ত মার্মা, কামরুল খান, সাগর হোসেন সৌদি আরব থেকে দেখছেন, আব্দুল আহাদ সুমন ভাই, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন, আর একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন। আর কি, আর পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবেন। তো দেখেন, এত সুন্দর কৃতকর্ম, এত সুন্দর মেটিকুলাস ডিজাইন করে ভাই এরা কি রক্ষা পাবে? ধরলাম ইউরোপিয়ান ইউনিয়নের যারা আসছিল পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক, তারাও রিপোর্ট দিয়ে গেছে, সুষ্ঠু হয়েছে, মানে প্রতিযোগিতামূলক হয়েছে। কিন্তু রে ভাই, কুকর্ম কি আর পিছা ছাড়ে? এই যে একবার প্রকাশ হয়ে গেল, কি করলো তারা, ভোট রাজশাহী জেলাতে হচ্ছে ভোটার সংখ্যা ছিল 3 লাখ সামথিং, সেখানে ভোট জমা পড়ছে হচ্ছে 7 লাখ, মানে 244% ভোট নাকি জমা পড়ছে। এইগুলা তো ভাই আমরা করি নাই, আমরা জানিও না, তথ্য আমরা বাইর করি নাই, বিদেশি পর্যবেক্ষকরাও কিছু কয় নাই, কে বাইর করতেছে এগুলা? তারপরে আজকে আবার একটা তথ্য চলে আসলো কোথা থেকে, সেলুটাপুর রাকিবুল রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। দাস রুবেল, আপনার লাইভ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এবার খেলা হবে, জি একদম। FMJ জয় বাংলা, সাম্যবাদী সাজ্জাদ জয় বাংলা, শ্রাবণ কুমার জয় বাংলা, ফাইন আফসার থ্যাংক ইউ, সোহাগী খানম গোপালগঞ্জ থেকে, আচ্ছা আয়েশা নূর আপু ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপা চালিয়ে যান, আফতাব ভাই থ্যাংক ইউ, রানা দাস জয় বাংলা ফ্রম USA, ঘোষ দাদা থ্যাংক ইউ, শামীম ভাই জয় বাংলা। তো এইখানে দেখেন টিআইবি রিপোর্ট করেছে কি, টিআইবির রিপোর্ট প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, 46.4% ভোটারকে কেন্দ্রে বাধা, আর জাল ভোট পড়েছে 21.4%। হাই হাই, একই সর্বনাশের কথা। জাল ভোটের কথাও বের হয়ে যাচ্ছে, রাতের ভোটের ভিডিও বের হয়ে গেল, ভোট কেন্দ্রে যে একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে সেটাও বের হয়ে গেল, তারপরে হচ্ছে গণহারে যে হায়ে সিল মাইরা নিজেরা একটার পর একটা ইয়া করতেছে, বাক্সে দিচ্ছে, ব্যালট বাক্সে ঢুকাচ্ছে, সেটাও ধরা পড়ে গেল। ভাই সব যদি এভাবে ধরা পড়ে যায় তাহলে কেমনে হবে? তবে আজকে একটা কমেন্টের কথা আমি উল্লেখ করব। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সবাই তো পালিয়ে যাচ্ছে, একটা আপু এসে আসলে আমাকে মনে করিয়ে দিয়েছে কমেন্টে যে আপু সবই তো তাদেরই লোক, কে আর কার জন্য পালাবে? এটা কিন্তু একদম সঠিক কথা। আমি ভেবেছিলাম, ওভাবে লিখেছিলাম যে হয়তোবা এই সরকার আইনের আওতায় আনতে পারে, বা জনগণ ক্ষেপে প্রতিশোধ দিতে পারে, প্রতিবাদ করতে পারে। আসলে তো ব্যাপারটা সেটা না, তাই না? যে সরকার এসেছে সেটি ইউনূসের মদদেই এসেছে,
এবং ইউনুসকে সেফ এক্সিট দিবে বলেই তারা গদিতে বসেছে, উপদেষ্টাদের সেফ এক্সিট দিবে, সমন্বয়কদের দিবে, জুলাই জঙ্গি সন্ত্রাসী সবাই সেফ এক্সিট দিবে বলেই তারা গদিতে বসেছে, সেই চুক্তি সাইন করেই তারা এসেছে। সো আসলে কাকে বলতেছি যে পালাই যাচ্ছে, বা এদের পালালেও কিছু যায় আসে না, এদেরকে ধরার মানুষ নাই। হ্যাঁ, মানুষ আছে কারা? জনগণ। জনগণ যদি এদেরকে আটকে ফেলে, জনগণ যদি এদেরকে টিকতে না দেয়, তাহলে অবশ্যই এরা পালাতে পারবে না। এরা তো হচ্ছে জনগণের আসামি, তারেক রহমানের আসামি না, বা এখন যারা সরকারে বসেছে তাদেরকেও তো আসামি না, তারা নিজেরা সব আত্মীয় স্বজন। এরা হচ্ছে জনগণের আসামি। এই 18 মাস ধরে জনগণকে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন তারা করেছে, সেই কারণে জনগণ এদেরকে পালাতে দেবে না, জনগণ এদের শাস্তির ব্যবস্থা করবে। পারলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে, কারণ বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে এখন চলছে মব সন্ত্রাস, তো সেটা তো জনগণ করতেই পারে, তাই না? তা ব্যাপারটি হচ্ছে এটা। এই যে দেখেন টিআইবি রিপোর্টে এটা চলে এসছে। তারপরে হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার দেখেন, বাংলাদেশ, আমরা জনগণ বললাম না, আমি আমার বাংলাদেশের সাধারণ জনগণদেরকে সেলুট জানাই বারবার। তারা রাজাকারদের যে কি দারুণ ভাবে প্রত্যাহার করেছে এবং বর্জন করেছে ভোট। দেখেন, স্বাধীনতার ঘোষক চলে এসেছিল, তাই না? গৌতম সন্ত্রা, থ্যাংক ইউ সো মাচ। রুবেল হোসেন ভাই, থ্যাংক ইউ। নিপা মামুন জি, নিপা কি যেন, মুনমুন, এই মুনমুন, এই মুনমুন, জলে নাকি রে? পাকিস্তান হেরে গেছে, তোর কলিজা সাওয়া মাওয়া কেউ টান মেরেছে রে? তুই আমার লাইভে এসে উষ্টা খেয়ে কেন পড়েছিস রে মুনমুন? মুনমুনের কি হয়েছে? এই মুনমুনের কেউ পাইলে একটু সাওয়া মাওয়া ছিঁড়া দেন তো। হ্যাঁ, সাওয়া ছিঁড়তে আসছে আর কি, জানি না, মানে ইয়া তো, মানে জামাত শিবিরের বট বাহিনী এমন একটা অবস্থা, হ্যাঁ বোরকা পইরা চলে যায় হচ্ছে বেটি সাইজা ভোট দিতে। এখানেও দেখা যায় বেটিদের নাম ব্যবহার করে ওই মানে বেটারাই আসে আর কি। হ্যাঁ, তারা হচ্ছে অনেকগুলা জেন্ডারের সমন্বয়ে তৈরি একটা মানুষ আর কি, তাদের কোনো পরিচয় নাই। হ্যাঁ, জেন্ডারের কোনো পরিচয় নাই। আমি কি তৃতীয় লিঙ্গও বলবো না, তারা চতুর্থ, পঞ্চম, সপ্তম লিঙ্গ নিয়ে তারা চলাফেরা করে। যখন যেই লিঙ্গের দরকার সেই লিঙ্গ তারা কাজে লাগায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাজাকারের পোলাপান আমি লিক করে বুঝি নাই। আচ্ছা, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রদীপ দাদা, থ্যাংক ইউ। ফাইম আশরাফ, জয় বাংলা। নাহিদ হাসান বুলবুল, ওয়াও। আচ্ছা, তোফাইল ইসলাম, আমি ভালো আছি। এমন কমেন্ট করিও না, তোমাকে নীল সাগরের তীরে অলরেডি আমি বলে দিয়েছি যে উনি এসেছেন ওনার সাওয়া মাওয়ার খোঁজ দিতে আমাদের এসেছে, কিন্তু উনি বোঝেন নাই যে আমার লাইভে আমি এখন শুরু থেকেই আজকে সাওয়া মাওয়া ছিড়াতে ব্যস্ত আছি। সো তার সাওয়াটাও ঠিক সঠিক সালামত থাকবে না। আচ্ছা, যাই হোক, তা রাজাকারদের দেখেন, একে তো চেনেন না, এই যে দেখেন তো চেহারা দেখে চিনতে পারেন নাকি? কে চিনতে পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন। উনি হচ্ছেন আমাদের স্বাধীনতার নতুন ঘোষক। হ্যাঁ, যদি জামাত মানে কারসাজিতে জিতে যেত আর কি, যদি 16 কোটি মানুষের সাথে পেরে যেত, আমি বলেছি তো বাংলাদেশের মোট জনসংখ্যা 18 কোটির মধ্যে 2 কোটি রাজাকার, একদম নিশ্চিন্তে রাজাকার। কিন্তু 2 কোটি রাজাকার 16 কোটি মানুষের সাথে কি আসলেই পারে? 16 কোটি দেশপ্রেমিকের সাথে পারে? 16 কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে তাদের কি পারা সম্ভব? কোনোদিন সম্ভব না। এটা রাজাকাররা বোঝে না, বারবার বোঝে না তারা, রে ভাই তোমরা সংখ্যায় 2 কোটি, তোমরা হয়তো বিভিন্ন কৌশল অবলম্বন করবা, কিন্তু দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এখনো 16 কোটি জনগণ বসবাস করে। তাদের সাথে পেরে ওঠা তোমাদের সম্ভব না। কত কিছু করলো নির্বাচনে জেতার জন্য, তারপরে ধরেন যারা জীবনেও 6টা 7টার বেশি আসন পায় নাই, তারা 70-80 আসন পেয়েছে কারসাজি করে, ঠিক আছে, কিন্তু তারা তো আর পুরো দেশ তো আর মানে জয়লাভের যেই নেশা তাদের ছিল, যে ভাবসাব তাদের ছিল, তারা ক্ষমতায় আসলে কি করবে? তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাস তারা তুলে ধরবে। রাজাকারদের কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে হবে। ভাবতে পারেন আমরা কি বিপদে পড়ছিলাম, আমরা কোন অবস্থানে ছিলাম? ভাবেন তো একবার। রাজাকাররা আমাদের শেখাবে স্বাধীনতা কেমনে হয়েছিল, কারা করছিল। অলরেডি তো তারা কি করছিল, স্বাধীনতা ঘোষকও তারা বানাই দিছিল। কারে? কি অলি, ব্রিগেডিয়ার অলি রে বানাই দিছিল হচ্ছে কি বলে, স্বাধীনতার নতুন ঘোষক। যাই হোক, উনি 3টা আসনে তার মোট ভোট সংখ্যা কত ছিল জানেন? বাংলাদেশের জনগণ তাকে কতজন ভোট দিয়েছে? কয়জন রাজাকারের বাচ্চা বা পাখি বীজ তাকে ভোট দিয়েছে? 3 আসনে উনি পেয়েছেন মাত্র 792 ভোট। কি করা উচিত বলেন? আমি বলছি না যে এদের সামান্য লজ্জা নাই ভাই। এর যদি লজ্জা থাকতো, পরের দিন কি আমরা শুনতাম না যে এ হচ্ছে আত্মহত্যা করে মরে গেছে? আমরা তো সেটা শুনতাম, কিন্তু শুনছি না, শুনি নাই। কারণ তাদের রক্তে যে পাকিস্তানের এমন বীজ ঢুকানো রে ভাই, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। মাত্র 792টা ভোট সে পাইছে।
আরে তুই ইয়া কর, বালতি ভরা পানির মধ্যে ডুববা মর, তোর জন্য এটাও সম্মানজনক হবে, এইটা সম্মানজনক হবে না, ঠিক আছে। তারপরে আমরা তো শুনেছি নাহিদ ইসলাম, তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে তো বিএনপি মানে সবাই ঋণ খেলাপিরা তারা ইয়া করছে, আইনে জিতা গেল, আপিল করে জিতে গেল, ভোট করতে পারলো, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে দাঁড়াইলো তারে কোনোভাবেই জিততে দিল না, আপিল করলো, কত কিছু করলো, বাট তারে সে যেহেতু ঋণ খেলাপি সে জিততেই পারলো না। সে নিজের ক্লাসে একা একজন স্টুডেন্ট ছিল, একা একজন ইয়া দিছে, পরীক্ষা দিছে, তারপরে 99 পায় সে পাশ করছে, তারপরে সাংবাদিকরা প্রচার করছে সে 3 গুণ ভোট বেশি পেয়েছে। ভাই কার সাথে প্রতিযোগিতা করে 3 গুণ বেশি পাইছে? কার সাথে প্রতিযোগিতা করে তিন গুণ ভোট বেশি পাইলো? না, একা একা নির্বাচন করছে। তো এইগুলা ছিল হচ্ছে ইউনুসের, ওই যে বললাম তারাই তো সবকিছু, জামাত, এনসিপি, ইউনুস আর বিএনপি সব একই সূত্রে বান্ধা। সো তারা কে কাকে কি দিবে ভাই? নির্বাচন আমি যদি কারোর সাথে প্রতিযোগিতা করি তারে কি আমি আমার আসন দিয়ে দিব ভাই? এটা কি মামুর বাড়ির আবদার? কিন্তু ওই যে বললাম যে একই জিনিস, মামু লাগে আর বাইগনা লাগে। তারপর তারেক রহমান রাজি হয়ে গেল, নাহিদকে জিতিয়ে দিল, তারপর হচ্ছে আক্তার হোসেনকে জিতিয়ে দিল, হাসনাতকে জিতিয়ে দিল। এগুলো হচ্ছে তারেক রহমানের মানে ইউনুসের ফান্ডে পা দেয়, এবং এই ফান্ডের ওসর উঠাবেই এরা তারেক রহমানের সাথে, সেটাও আমরা সিউরিটি দিয়ে দিলাম। আবুল কালাম ভাই থ্যাংক ইউ, সাইদ ভুইয়া ভাই থ্যাংক ইউ সো মাচ, হুমায়ুন কবির ভাই ওয়ালাইকুম সালাম। শিমু খন্দকার তুমি তো অনেক খুশি, বিএনপি বাংলাদেশটা চালাবে, এখন তুমি যে এত ভালোবাসো। শিমু খন্দকার বুঝা কথা বলবেন, নইলে কিন্তু আমি বলেছি আমি কিন্তু পুরো একদম অন্য রকম মুডে আছি। হ্যাঁ, সো আজকে উল্টাপাল্টা কমেন্ট করে পার কিন্তু পাবেন না আপু। আমি যদি আপনার কমেন্ট ভুল বুঝে থাকি তাহলে হচ্ছে খুবই দুঃখিত, আর যদি সঠিক বুঝে থাকে তাহলে আপনি একটু বিরত থাকবেন আপনার এরকম উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। আমার 14 গোষ্ঠী, দাদাই করছে আওয়ামী লীগ, বাপে করছে আওয়ামী লীগ, আমি করি আওয়ামী লীগ, আমার বাচ্চারাও করে আওয়ামী লীগ, বুঝাইতে পারছি? রক্তে আওয়ামী লীগ, বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, বুঝছা ফেলছেন? যদি বুঝা ফেলেন আমার কথা, পরবর্তী কমেন্ট করবেন খুব সাবধানে। হ্যাঁ, আর যদি আপনার কমেন্ট আমি না বুঝে থাকি তাহলে আমি কিন্তু আগে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। হ্যাঁ, চক্ষু চাইতে আসবেন না। হ্যাঁ, বিএনপি আমি তো বললাম মামা আর ভাগনা, কে জিতলো কে ইয়া করে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের বিরোধী দল, কিন্তু বিএনপি আমাদের শত্রু না। জামাত, শিবির, এনসিপি, ইউনুস গং এরা হচ্ছে আমাদের শত্রু। সেটা যদি বিএনপি নিজে না বোঝে, নিজে যদি সেই বিশ্বে গিয়া চুমুক মারে, সেটা বিএনপি বুঝবে, সেটা আমাদের বোঝার ব্যাপার না। কিন্তু বিএনপি হচ্ছে মন্দের ভালো আমরা বলতে পারি। বিএনপি ক্ষমতায় এসে আমাদেরকে জোর করে বোরকা পরাবে না, ঠিক আছে? বিএনপি ক্ষমতায় এসে আমাদের বলবে না যে স্বাধীনতার ঘোষক হচ্ছে এই যে কর্নেল অলি। হ্যাঁ, বিএনপি আইসা আমাদের বলবে না স্কুল কলেজ মহিলারা যারা চাকরি করে তারা পতিতা, যারা হচ্ছে করে বিশ্ববিদ্যালয়ে যায় তারা বেশ্যা। বিএনপি বলে নাই। হ্যাঁ, তারপরে বিএনপি বলে নাই যে 5 ঘন্টা কাজ করতে হবে মহিলারা, মানে তাদের ঘরে রাখার জন্য, ঘরে থাকলে তাদেরকে আলাদা করে টাকা দিবে, এগুলো বিএনপি বলে না। এই কারণে বলছে বিএনপি হচ্ছে মন্দের ভালো, কিন্তু আমাদের বিরোধী দল, আমাদের প্রতিদ্বন্দ্বী আজীবন ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, সো বিএনপি জিতছে খুশি হয়েছে, আর জামাত হারছে বেজার হয়েছি, ব্যাপারটা কিছুই না। আর এই অবৈধ নির্বাচনে কে জিতলো কে হারলো তাতেও আমাদের কিচ্ছু যায় আসে না। আমি বারবার বলছি কিন্তু মন্দের ভালো, বাংলা বোঝেন নিশ্চয়ই। যাই হোক, জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিও ভালো লাগে, ধন্যবাদ। আশিক আদনান ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখছেন অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন, একটু ট্যাপ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর রাজীব দাদা থ্যাংক ইউ। শরণখোলা বাগেরহাট থেকে, কি সুন্দর জায়গার নাম, শরণখোলা বাগেরহাট থেকে দেখেছেন। শাহ কামাল ভাই থ্যাংক ইউ। আবুল মালিক জি, আপনি ওখানে দায়িত্বে আছেন তো, তাই না? আপনি ওর জন্য জানেন যে আসলে দেখছেন। মন্ডল দাদা থ্যাংক ইউ সো মাচ। তুলসী মল্লিক আপু একদম ঠিক কথা বলেছেন আপু। আওয়ামী লীগ আচ্ছা চলে গেছে। আপু কোথায় আছেন বর্তমানে? এই যে চেয়ারে বসে কথা বলতেছি, কোথায় থাকবো? ছাদের নিচে আছি। প্রদীপ শাহ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরবর্তী খবর যেটা এসছে, যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে ট্যাপ করবেন। নতুন যারা জয়েন হয়েছেন পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না। আর আমি মাঝে মাঝেই আমি কি করব, ভারতীয় ক্রিকেট টিমের প্রতি শুভেচ্ছা জানাবো, শুভকামনা জানাবো। তারা যেটা দেখিয়েছে, প্রাণটা জুড়িয়ে গেছে। এদিক দিয়ে বাংলাদেশ যা মাত্র ভোটই দেয় নাই, ওদিক দিয়ে ভারত হচ্ছে পাকিস্তানের উষ্টা মেরে তাদের অন্ডকোষ্ঠ ফাটিয়ে দিয়েছে। বেশ আনন্দে আছি। আচ্ছা, আসিফ মাহমুদের সময় ফেডারেশনে অনিয়ম, অযোগ্যদের উপস্থিতি বাড়ার অভিযোগ। এই আমি জানি না আসিফ মাহমুদকে ধরবে কিনা, যেভাবে সে কৌশলগতভাবে সে আমাদের ক্রিকেট বোর্ডকে, ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে, তাকে অতি সত্বর, আসলে আমি বারবারই বলি, অতি সত্বর তাকে গ্রেফতার করা উচিত।
আচ্ছা, যারা শেয়ার বাজারে কাজ মানে শেয়ার বাজারে আসলে ইনভেস্ট করেন তাদের জন্য আমি একটা জাস্ট ছোট্ট একটা অনুরোধ করব, বোন হিসাবে অনুরোধ করব। ধরেন আমি যখন বাংলাদেশে ছিলাম আমার কোম্পানিরও শেয়ার ছিল, আমি শেয়ার সেকশনের ধরেন মানে একটা দায়িত্বে আমি ছিলাম। তা যেটা বুঝেছি যেটা দেখেছি মানে শেয়ার বাজার নিয়ে একটু আইডিয়া তো আছে। আপনারা কিন্তু এই যে নির্বাচিত সরকার এসছে শেয়ারের দাম বাড়া শুরু করছে দেখে আপনারা কিন্তু প্লিজ দয়া করে এই মুহূর্তে শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়বেন না। যদি ঝাঁপিয়ে পড়েছেন তারা কিন্তু এই দামটা বাড়িয়ে যার যার টাকা, যারা শেয়ার বাজারের ইয়াতে থাকে আর কি দালালরা থাকে, তারা কিন্তু টাকাটা সরিয়ে নিবে। আপনারা কিন্তু আবারও ইয়া পড়বেন মানে লসে পড়বেন এবং বিপদে পড়বেন। এটি কিন্তু যখন ইউনূস সরকার এসেছে চালাকি করে কি যেন শেয়ার বাজারের ইয়া ছিল, দরবেশ ছিল নাকি সালমান এফ রহমান, সে কিন্তু জেলে, কিন্তু শেয়ার বাজারের 100,000 কোটি টাকা কিন্তু ভ্যানিশ হয়ে গেল ইউনূসের সময়। শেয়ার বাজার নিয়ে গায়েবানা জানাজা তৈরি করা হইলো, দেওয়া হইলো হচ্ছে ইউনূসের আমলে। তখন কোন দরবেশ বাবা আসছিল বলতে পারবেন কেউ? বলতে পারবেন না। তো এগুলো আসলে কোনো দরবেশ টরবেশ ব্যাপার না। যারা যখন ক্ষমতায় আসবে তাদের যে দালাল চক্র আছে তারা কি করে নিজেরা নিজেরা এটাতে শেয়ার বাজারের দামটা বাড়াই দিবে। আপনারা যে ইনভেস্ট করবেন এবং মনে করবেন ওরে বাবা নির্বাচিত সরকার আসছে, ওরে বাবা নুনুস আসছে, ওরে বাবা স্বৈরাচার চলে গেছে, এখনই শেয়ার বাজারটা ঠিক হয়ে যাবে, আমি অনেক কোটি টাকা ইনকাম করে ফেলবো, তখনই ধরাটা খাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই মুহূর্তে এখনো কোনো কিছু স্থিতিশীল না। শেয়ার বাজারের যে চমক আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হচ্ছে আবারও বিএনপির যে দালালরা শেয়ার বাজারের সাথে যুক্ত থাকবে তারা এই টাকাগুলা বের করে নেবে, সরিয়ে নেবে এবং আবারও আপনারা মানে চরমভাবে বিপদগ্রস্ত হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। এই কারণে আপনাদের কাছে বোন হয়ে অনুরোধ জানাচ্ছি, এই যে লাভ লাভ দিয়ে দাম বাড়ছে শেয়ারের, এটাতে দেখে আপনারও লাভ দেবেন না। আপনারা একটু সংযত থাকুন, একটু ধৈর্য ধারণ করুন, এই অবস্থাটা একটু কিছুদিন দেখুন না। যারা এই যে ধাপ ধাপ করে দাম বাড়াচ্ছে তারাই বিক্রি করবে, তারাই লাভবান হবে, আপনাদের কোনো লাভ হবে না। সো সাবধান, খুব সাবধান। পরিতোষ আচ্ছা কি বলেছেন বুঝি নাই। সেলিম রাজা ভাই ওয়ালাইকুম সালাম, টুডে ইউ লুক ভেরি নাইস। কঞ্চন রায় দায়, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। আমি আপনাকে ভুল বুঝেছি। হাবিব তুষার ভাই আচ্ছা ঠিক আছে। সুরাইয়া আক্তার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মিষ্টি মিষ্টি বিনা আচ্ছা দিদি ভাই চলে গেল কমেন্টটা। দিদি ভাই কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দারুন দিদি, থ্যাংক ইউ সো মাচ। হাবিবুর রহমান ভাই থ্যাংক ইউ। আরিফুল ইসলাম ভাই থ্যাংক ইউ। শহীদুল আমি আপনার ভিডিও দেখি মালয়েশিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তাপসশীল থ্যাংক ইউ সো মাচ। রফিক দেব চালিয়ে যান, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আপনার চোখগুলো খুব সুন্দর, আমিও জানি, আমার খুব ভালো লাগে আমার চোখ। সো সরি না সত্যি আমার চোখ, আমার সত্যি কথা বলতে একটু নিজের প্রশংসা করতে তো সমস্যা নাই, এবার দুনিয়ার মানুষ করুক না করুক, নিজের কাছে তো নিজের ভালো লাগতে হবে তাই না? আমার মাঝে মাঝে মনে হয় যে আজকে তো ধরেন কাজল টাজল দিছি, আমার মনে হয় আমার নিজের খালি চোখ আমি নিজে যখন তাকাই থাকি বা দেখি আমার মনে হয় যে আমার চোখ কথা বলে। হ্যাঁ আমি আমি কারোর সাথে একদম চোখে চোখে যদি তাকিয়ে থাকি তাহলে হয়তো বা মানে ভাষা বোঝা যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক বেশি বলে ফেলতেছে, এগুলো বাদ দিই, এগুলা আজে বাজে কথা। এগুলো হচ্ছে নিজেকে নিয়ে বাহাদুরি কথা। আচ্ছা, সংসদের উচ্চ কক্ষ প্রদত্ত ভোটে নাকি আসন অনুপাতে? উচ্চ কক্ষটা কি? ওই যে সিঁড়ি দিয়ে একটু উপরের জায়গায় বসবে এরকম কিছু? উচ্চ কক্ষটা কি আমি আসলে জানি না। লিখেছেন সংসদ কার্যকর করতে উচ্চকক্ষ সৃষ্টি কোনো নতুন ফলাফল দেবে না, বরং এটি এক নতুন স্বার্থ গোষ্ঠীর আবির্ভাব ঘটাতে পারে যা প্রচলিত কাঠামোকে আরো দুর্বল করবে। পাকিস্তানের উচ্চকক্ষ সিনেটে এরকম একটি উদাহরণ। দেখেন মানে এই যে নুনুস সরকার 18 মাসে খালি পাকিস্তানকে ফলো করছে, বাইরে ভাই পাকিস্তানে যা আছে সব আমাদের লাগবে, কিন্তু পাকিস্তান যে ভিক্ষা করে সে ভিক্ষাবৃত্তিটাও যে আমাদের দেশে শুরু করতে চাচ্ছে এইটা জনগণ বোঝে না, সব খালি পাকিস্তানের লাগবে, সবকিছু পাকিস্তানের ফলো। কিসের আর উচ্চ কক্ষ? আমরা তো জানি যে একটা পার্লামেন্টে ধরেন যারা থাকে সেটার মধ্যেও ধরেন সব দলেরই দুর্নীতিবাজরা থাকে, তারা দুর্নীতি করে। এখন ধরেন এটার যদি আবার উচ্চ কক্ষ থাকে যেখান থেকে তাদের অনুমতি নিয়ে আসতে হবে, যেখানে তাদের কথা বলতে হবে, পারমিশন চাইতে হবে, তখন কি হবে? দুর্নীতি তো ওই যে নিম্ন কক্ষে যারা থাকে তারা তো করবে। এই দুর্নীতির পার্সেন্টেজ যখন আবার উচ্চ কক্ষে গিয়া পার্সেন্টেজটা দিয়া অনুমতি নিতে হবে, তখন তো এটা ডাবল দুর্নীতি হইলো তাই না? আগে ধরেন কেউ 10% কমিশন নিত, এখন সে নিবে 15%, কারণ 5% দিতে হবে উচ্চ কক্ষরে। কি হবে? দেশের আরো দিতে থাকবে আর কি। তা এইটা হচ্ছে গিয়ে অবস্থা। হ্যাঁ তো কি বলে আমাদের যেই দেখেন 12 কোটি মানুষের মধ্যে গণভোটে না ভোট ও ভোটদানে বিরত থেকেছে মোট ভোটারের 62.36%। তাহলে হা ভোট কিভাবে জিতলো?
কে দিল এসব হা ভোট? মানে আমরা যতদূর জানি যে সদস্য কি সংসদ নির্বাচনে হচ্ছে মানুষ ভোট দিতে যায়, হা ভোট না বুঝলে মানুষ দেয় না। কিন্তু আমাদের দেশে হচ্ছে হা ভোট না ভোটে নাকি মানুষ বেশি ভোট দিতে গেছে, সংসদ নির্বাচনের চাইতেও বেশি ভোট পড়ছে হা ভোট না ভোটে। কি ব্যাপার বলেন তো? আলমগীর ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাহার্স ব্লগ শুভ সন্ধ্যা আপু, থ্যাংক ইউ সো মাচ। আলম রেহান আপু, থ্যাংক ইউ। আফজল শরীফ হাই 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 হাই। যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আব্দুল মালিক সত্যি কথা বলছেন, পাকিস্তানে খাই ভিক্ষা করে। হ্যাঁ, তাদের দেশের প্রধান অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে ভিক্ষা। তারা দেশ বিদেশে সব জায়গায় তাদের 4.5 কোটি মানুষ ভিক্ষা করে এবং সেই ভিক্ষার টাকা তাদের অর্থনীতির বিরাট একটা অংশ তারা পূরণ করে। ভাবা যায়? হ্যাঁ, একটা দেশের প্রধান জীবিকা হচ্ছে ভিক্ষা, সেইটারে ফলো করা হচ্ছে আমাদের দেশ, যেখানে এক সময় তারা আমাদের দেশের উদাহরণ দিত, ভাই যে আসো ক্ষমতায় আসো, কিন্তু দেশটারে 10 বছর হইলো বাংলাদেশ বানাই দাও। আর সেই পাকিস্তানের সাথে আমরা বাণিজ্য চুক্তি করছি, পাকিস্তানের মানুষজন আমাদের সাথে ব্যবসায়িক বাণিজ্য চুক্তি করার জন্য বারবার চলে আসতেছে। পাকিস্তানের সাথে আমরা কি বাণিজ্য চুক্তি করতে পারি বলেন দেখি? হ্যাঁ, খালি জঙ্গি আদান প্রদান, অস্ত্র আদান প্রদান ছাড়া তো আমার মনে হয় না তাদের সাথে আর কোনো চুক্তি হয়। তাদের দেশে আর কিছু আছে? অস্ত্র আর জঙ্গি ছাড়া তাদের দেশে আর কিছু আছে? একটা মুসলিম দেশ, শতভাগ মুসলিম দেশ যারা দাবি করে, তাদের দেশে মানে মসজিদের ভিতর আত্মঘাতী বোমা হামলায় প্রত্যেক সপ্তাহে 10-20 জন 50 জন 100 জন করে মানুষ মারা যায়। সেই দেশটা আমরা ফলো করব? সেই দেশের মতন আমরা ভিক্ষা করতে নামবো? সেই দেশের মতন আমরা আমাদের অর্থনীতি চাই? কিন্তু এই নুনুস সরকার সেটাই চেয়েছিল, পাকিস্তান প্রেম, পাকিস্তান বানিয়ে ফেলতে চায়, পাকিস্তানের সব নিয়ম, পাকিস্তানের সংবিধান। আরে ভাই, তারা যদি এত ভালো হইতো তাহলে বিশ্ব তো তাদের উষ্টা দিয়ে সাইডে কইরা রাখতো না, বিশ্বে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হতো না, তাই না? আলাদা পরিচিত থাকতো। আমাদের যেমন পরিচিতি হওয়া শুরু করেছিল যে উন্নয়নশীল দেশের লিস্টে চলে এসেছিলাম, সেখান থেকে এখন আমাদেরকে জঙ্গি রাষ্ট্রতে ফেলাই দিছে, কারণ পাকিস্তানকে তো ইয়া করতে হবে। আচ্ছা, কালকে আমি ছবি দেখাতে পারি না, এই যে এই বেটাটা, এই যে মোবাইল ব্যবসায়ীদের একদম ধ্বংস করে দিল তৈয়ব, এই যে এই বেটা আইসিটি না কিসে যেন দায়িত্বে ছিলেন উনি, চিনতে পারছেন এখন কেউ? তৈয়ব, এই বেটা হচ্ছে ফয়েজ তৈয়ব। এই বেটা তো পালাই গেছে তার ইয়াতে, নেদারল্যান্ডের পাসপোর্ট দিয়ে সে পালাই গেছে, এবং ইউনুসা তো চালাক, সবগুলা বিদেশিরে দইরা দইরা নিয়ে আসছে যেন তারা খুব সহজেই তাদের নিজস্ব পাসপোর্ট দিয়ে পালাই চলে যেতে পারে। মেহেদি হাসান ভাই, ওয়ালাইকুম সালাম। মাসুদ আলম ভাই, আমার এখনো দুলাভাইদের সম্পর্ক বলি না, কি বুঝি নাই? দুলাভাইয়ের কাছে আছে? আচ্ছা ঠিক আছে, বর্তমানে দুলাভাইয়ের কাছে আছে, ওকে। বিমল হালদার ভাই, অসাধারণ, থ্যাংক ইউ। সৈকত দারুল ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবুল কাশেম ম্যাম, কি বুঝি না আপনি কি বলতেছেন? পিঙ্কু নাথ, গুড ইভিনিং ফ্রম ইন্ডিয়া। গুড ইভিনিং দাদা। আপা ধন্যবাদ আপনাকে, মাতব্বর। আচ্ছা, প্রাণ খুলে দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ। শেখ কামরুজ্জামান, জালেম শেখ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মতিউর রহমান, রাইট আপু, আপনার সাথে একমত, জয় বাংলা। শরীফুল আপু, হ্যাঁ ভোট না ভোট চলে গেছে কমেন্ট। জামিরুদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাজাকার সবসময় রাজাকার, ইয়েস। মুক্তিযোদ্ধারাও রাজাকার হতে পারে, কিন্তু রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারে না। আমরা এমন অভাগা জাতি হতে গেছিলাম যে মানে কি বলবো, মানে সৃষ্টিকর্তারে ধন্যবাদ না দিয়ে তো আর উপায় নাই। মানে আমাদের যে চুম্মা শফিক যে আছে, যে হচ্ছে গিয়ে ইয়া কি বলে এটাকে, জামাতের যে আমির, সে বলতেছে সে নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ওরে বাবা, তার পরিবারেও মুক্তিযোদ্ধা আছে। পরে বুঝলাম হিসাব মিলার, মনে যে 24-এ যে সন্ত্রাসী ছিল না, হেরাও তো যোদ্ধা, শহীদ আর কি। আমি তো তার পরিবারের 2-1টা সন্ত্রাসী তো মরতেই পারে, তো সেই হিসাবে সে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, মুক্তিযোদ্ধা পরিবারের অংশ। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। রুবেল আহমেদ ভাই, শিল্পী বড়ুয়া, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। লিটন ভাই, থ্যাংক ইউ সো মাচ। বণিক দাদা, থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। জালিম শেখ ভাই, আনোয়ার রানা ভাই, থ্যাংক ইউ। আমি ইন্ডিয়াতে, থ্যাংকস দিদি। সুভাষ দাস, থ্যাংক ইউ সো মাচ। রানী সাহা, গুড জব, থ্যাংক ইউ। শামিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাপস রয়, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই, ইনশাল্লাহ ছাত্রলীগ আবারও শান্তির পতাকা, অবশ্যই। আপনার কথা সত্য। সুমন দাস, থ্যাংক ইউ। আলামিন ভাই, জি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। নাসরুদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন। আর যারা নতুন জয়েন করছেন, প্লিজ পেজটাকে একটা লাইক ফলো করতে ভুলবেন না। আর যারা যারা কমেন্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালোবাসি তোমাকে। সুমি বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা না, আমার স্বামী আসলে আমার চোখ দেখে কিছু বোঝে না, কারণ আমার স্বামী হচ্ছে মিডিয়া পার্সনের নায়িকাদের চোখ টোক দেখতে ব্যস্ত থাকে। তো আমার চোখ দেখে কিছু বলার মতন, মানে সে আসলে ওই রকম না যে চোখ দেখে কিছু বলবে, হাসি দেখে কিছু বলবে, ওই রকম না। যত রোমান্টিকতা সে তার অভিনয় জীবনে শেষ করে ফেলছে, বাস্তব জীবনে আসলে সে না এরকম না। বাস্তব জীবনে সে হচ্ছে খুবই সিরিয়াস ধরনের একটা মানুষ। ওরে বাবা বাবা, একটা গুতা দিলে একটা কথাও বাইরে হবে না, এরকম একটা টাইপের মানুষ। তারপরে হচ্ছে তার মধ্যে একটা বিশেষ গুণ আছে, সে হচ্ছে মানে খুব সিনিয়রিটি মেনটেন করতে পছন্দ করে। হ্যাঁ, যে বউ ফ্রেন্ড হবে, বউ সব সময় সব কথা বলবে না, এটা হওয়া যাবে না। একটু বউ হচ্ছে একটু মেপে মেপে কথা বলতে হবে। ওকে, তো যাই হোক, আচ্ছা, এই বেটা বলছে পালাই গিয়ে, যখন এই বেটা সবকিছু হচ্ছে প্রকাশ হয়ে যাচ্ছে বা সে পালিয়ে গেছে, কত কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে এসে পালিয়ে গেছে, সেইটা যখন প্রকাশ হয়ে যাচ্ছে, তখন সে নেদারল্যান্ডে গিয়ে এসে বলেছে মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে। খুলে দেন। 18 মাস ধরে তো আপনারা যে যার শাড়ি ব্লাউজ খুলতেছেন, প্যান্ট খুলতেছেন, আপনারা একটা দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে উল্লাস করেই ক্ষমতায় বসেছেন, তাহলে এখন আর কোনো ভদ্রলোকের প্যান্ট খুললে সমস্যা কোথায়? আপনি খুলেন, আমরা তাই চাইয়া থাকি। তারপরে গান বাজবে, চায়ের গান কি কবি ক, তুই কইলেই তো জনগণ দিবে। যাই হোক, তা সে ইয়াতে গিয়ে, নেদারল্যান্ডে গিয়ে সে ভয় দেখাচ্ছে যে সে যদি মুখ খুলে তাহলে নাকি অনেক ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে। তা উনি হয়তো জানেন না যে 18 মাস ধরে যারা আসলে দায়িত্বে ছিলেন তারা কেউ কোনো ভদ্রলোকের সংজ্ঞাতে পড়ে না। ভদ্রলোকের পাল্লা তাদের জন্য না, ভদ্রলোকের সংজ্ঞা তাদের সাথে যায় না। তাদের সাথে একমাত্র ইয়া যায় চরিত্রহীন, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী, রাজাকার, দখলদার, পাকিস্তানপন্থী, এইগুলা তাদের সাথে যায়। তা সো আপনি নির্ভয়ে হচ্ছে যদি মুখ খুলতে চান, না নির্ভয়ে খুলতে পারেন, এমন কাজ করতে পারেন যে বাংলাদেশের জনগণ আসলে লজ্জা শরমহীন হয়ে গেছে 18 মাসে। সো আপনি নিজের প্যান্টটা খুললেও আপনি অন্যের নামে বইলা ফেলতে পারেন যা বলার আছে। কি এমন তথ্য আপনার কাছে, গোপন তথ্য আছে আমরা একটু জানি না, ক্ষতি কোথায়, আমরা একটু শুনি, আমাদের অধিকার আছে না? তো উনি আগেই ভয় দেখাইছেন ভাই, উনি নাকি মুখ খুললে কতগুলা বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে। তো প্রথমেই মনে হয় ইউনুসের প্যান্টটাই খুলবে, তারপরে কি খুলবে, আসিফ নজরুলের খুলবে, ভাই যে কয়টা উপদেষ্টা বেটা আছে, সমন্বয়ের কাছে এনসিপির নেতারা আছে, তারপরে হচ্ছে গিয়ে জামাতের নেতারা আছে, এদেরই তো প্যান্ট খুলবে, তাই না? আর কাদেরটা খুলবে? যাই হোক, আচ্ছা, এর মধ্যে একটা ভালো খবর আবারও বলছি, ভারতীয় ক্রিকেট টিমের জন্য অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা। এটা বললেই কি হয় যে দুই একটা পাখি বীজ এখানে থাকে না, তাদের কলজাটা জ্বলা যায়। এমনি তো তারা আজকে বিরহ দিবস পালন করতেছে, ফাল্গুনের দিনে, যদিও তাদের বিরহ দিবস হয়ে গেছে, তাদের আর বিরিয়ানি রান্না হইল না, গরু জবাই হইল না, সেই দুঃখে আজকে সারাদিনটা যে কেমন যাবে তাদের, ওরে আল্লাহ, যে কান্দাকাটি করতেছে তারা। বাবার বাবা, আমাদের দেশে পাকিস্তানি পতাকা, কি নির্লজ্জ জাতি আমরা, আমাদের দেশে পাকিস্তানি পতাকা উড়ানো হয়, তারপর হচ্ছে পাকিস্তানের জার্সি পইরা মানে সেই উল্লাস করা হয়, গরু জবাই করা হয়। ওরে বাবা, চিন্তাই করতে পারবেন না এই নির্লজ্জ বেহায়া পাখি বীজগুলা কি কি করে। যাই হোক, জেগে উঠেছে আওয়ামী লীগ, সাতক্ষীরায় শক্ত অবস্থান, জামাতকে আটকালো কর্মীরা, এলাকায় প্রবেশ বন্ধ। এভাবেই হবে, পুরো বাংলাদেশ আমরা জামাত মুক্ত করব, এনসিপি শিবির পাকিস্তান বীজদের কাছ থেকে আমরা আবারও ছিনিয়ে আনবো। আমরা বলেছি তো, আমরা হচ্ছে যুদ্ধ করা জাতি রে ভাই। কোন সন্ত্রাসী হামলা তো আমাদের দেশকে কোনো পাকিস্তানের হাতে তুলে দিতে পারবে না, এটা তো সম্ভব না। আমরা যুদ্ধ করেছি, আমাদের ভাষার জন্য পর্যন্ত যুদ্ধ করেছি, বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য যুদ্ধ করেছি। বিশ্বে আর কোনো একটি দেশের প্রমাণ দেখান তো দেখি তারা হচ্ছে নিজের ভাষার জন্য যুদ্ধ করেছে? নাই। আমরাই একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য যুদ্ধ করেছি, আমরা নিজের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। তা আমরা যুদ্ধ করা জাতি, আমরা এত সহজে 30 লক্ষ আমাদের যে ভাই বোনরা শহীদ হয়ে গেল, তারপরে কত মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে, 2 লক্ষ মা বোনরা বীরঙ্গনা হয়ে তারা এখনো জীবিত অবস্থায় আছে, এইগুলার ইতিহাস নিয়ে আমরা রাজাকারদের হাতে আমাদের দেশ তুলে দিব, পাকিস্তানদের হাতে আমরা দেশ তুলে দিব, আর আমরা চুপচাপ থাকবো? সম্ভব না। একটু কৌশলগত দিক অবলম্বন করা হচ্ছে, একটু সময় নেওয়া হচ্ছে, কারণ তারা তো কৌশল অবলম্বন করে, তাদেরকে হারাতে হলে, তাদেরকে পরাজিত করতে হলে এখন হচ্ছে 2026 সাল, এখন হচ্ছে কৌশল অবলম্বন করতে হবে, এবং পুরো বাংলাদেশই আবার মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের হাতেই আসবে, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের কাছেই থাকবে, এবং বাংলাদেশের পক্ষের
মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের সকল মানুষজন আবারও গর্বের সাথে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবে এবং বলবে তারা আওয়ামী লীগকে সমর্থন করে, কারণ এই 18 মাসে প্রমাণিত মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের একমাত্র রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। যাই হোক, জুলকারনাইন সাহেরও লিখেছে আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন 2 উপদেষ্টা। জুলকারনাইন উনি হয়তো জানেন না যে ভাই এরা দেশ ছাড়লে কি রাখবে, আটকাবে কে, ধরবে কে, ব্যাপারটা এরকম আর কি, তারা নিজেরা সবকিছু, সো এতে কিছু যায় আসে না। আচ্ছা, আপনারা একটু এবার একটা কমেন্ট করতে হবে। সুমি বেগম আপু থ্যাংক ইউ, রবিউল সর্দার ভাই থ্যাংক ইউ সো মাচ, মোহন খান থ্যাংক ইউ, মুসা দেওয়ান থ্যাংক ইউ, হাসান খান আপুর বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। জুয়েল রানা ভাই আপা সেন্টার থেকে একটা অর্ডার থেকে পিটানো শুরু করলে আর থামবো না ইনশাল্লাহ। কিন্তু জুয়েল রানা ভাই আমি বললাম না যে এবার একটু কৌশলগত দিক দিয়ে দেখেন, আমরা চাই না যে তৃণমূলের কোনো কর্মী বা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো মানুষ আহত হোক, আমরা চাই না। এখন অন্যদের, রাজাকারদের আহত করার সময়, তো সেই কারণে একটু কৌশল অবলম্বন করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যতক্ষণ নিরাপদে থাকবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি দেশকে নিয়ে চিন্তা করতে পারবেন, দেশকে ভালোবাসতে পারবেন, দেশের জন্য কিছু করতে পারবেন। কিন্তু আপনাকে যদি তারা আহত করে ফেলে, আপনাকে যদি তারা অন্য কিছু ঘটিয়ে ফেলে, তখন কিন্তু আর আপনি দেশের শক্তি হয়ে কাজটি করতে পারবেন না। এই কারণে আমি বারবার বলি যে যেটাই করবেন রক্ত গরম করা যাবে না। তারা কিন্তু খুব ঠান্ডা রক্তে আমাদের উপর হামকি ধমকি যা দেয় বা যা করে, দেখেন কতটা ঠান্ডা মস্তিষ্কের হলে, কতটা কৌশলগত হলে আপনারা নিজেরা সাক্ষী না যে ছাত্রলীগ যুবলীগের ভিতরে হেলমেট আর লুঙ্গির নিচে তারা এত বছর লুকাই ছিল। আপনারা নিজেরা সাক্ষী তো, তাই না? সেগুলো কিভাবে ভুলে যাবেন? তাই এত সহজে এইভাবে তাদের হাতে কখনোই আহত হবেন না। আপনারাও ঠিক তাদের মতন কৌশল অবলম্বন করেন, কৌশল অবলম্বন করে তাদেরকে পরাজিত করেন। অবশ্যই আমাদের দোয়া, ভালোবাসা, সম্মান সব সময়, সমর্থন সব সময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। কিন্তু একটাই বলবো, রক্ত গরম করা যাবে না। এটা 1971 সাল না, এখানে হচ্ছে এখন লোভীদের বসবাস, রাজাকারদের সংখ্যা বেড়েছে। সভ্য পরিবারের মানুষরা 2টা, বেশি হলে 3টা পয়দা করে, বাচ্চা জন্ম দেয়। আর এই অসভ্যগুলা, রাজাকারগুলা 4টা 5টা বিয়া করে 7টা 10টা 20টা পোলাপানের মালিক হয়। তো সেই পোলাপানদের সাথে আপনার 3টা পোলাপান কি রাস্তায় বেরোয় পারবে না। এই কারণে কৌশল অবলম্বন করতে হবে, কৌশল দিয়ে দেখে ঠেকাতে হবে। 71 সালে মানুষের মধ্যে লোভ ছিল খুব কম, ঠিক আছে? তাই সব স্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিচ্ছু চিন্তা করে নাই। শেখ মুজিবুর রহমানের একটা ভাষণের পরেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে নাই। কিন্তু এখন হচ্ছে 2026 সাল, দেখেছেন তো 2024 সালে ডলারে কিভাবে বিক্রি হয়েছে তারা, ছাত্র জনতা যারা কিভাবে ডলারে বিক্রি হয়েছে, দেখেছেন তো? এটা হচ্ছে শেখার বিষয় যে এখন হচ্ছে মানুষ লোভী, তাদের কোনো দেশের প্রতি প্রেম কাজ করে না, ভালোবাসা কাজ করে না। আর সংখ্যায় রাজাকারদের একটু বেশি সংখ্যা হয়ে গেছে। তো সেই কারণে কি করতে হবে, দেশের প্রতি আপনি যেই ভালোবাসা, যেই সমর্থন, যেটাই দেখাবেন একটু কৌশলগত দিক অবলম্বন করে, কারণ আমরা চাই না দেশের পক্ষে শক্তি একজন মানুষও আহত হোক এসব রাজাকারের শক্তি দিয়ে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সুমি বেগম আপু থ্যাংক ইউ সো মাচ, সঠিক কথা বলেছেন। মিথিলা আপু থ্যাংক ইউ সো মাচ, শিকদার ইসলাম ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ, মোসাম্মদ ফারজানা ববি আপু থ্যাংক ইউ সো মাচ, কামাল শেখ ভাই সত্যি কথা বলেছেন আপনি, থ্যাংক ইউ। অর্চনা ঘোষ রাইট, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে কমেন্ট করবেন হচ্ছে কি, ইউনূস সরকারকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ? লেখেন তো এক শব্দে, একটু কমেন্ট করেন তো। আমি যতগুলো কমেন্ট পারি পর একটু পড়ে যাব। আপনারা সুমি বেগম আপু থ্যাংক ইউ, একটু কমেন্ট করবেন, ইউনূস সরকারকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ? এক অক্ষরে খালি একটু লিখে যান। আমি গড় করে পড়ে ফেলবো। কোঠালিপাড়া, ফরিদ মোল্লা ভাই কোঠালিপাড়া, উজ্জ্বল ভাই আর একটু সময়ের অপেক্ষা। জি, এটাই। কারণ রক্ত গরম করে কখনোই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের বাঙালি যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের রক্ত গরম আমরা জানি, কিন্তু এতে কিন্তু আমাদের ক্ষতি হয় বেশি, ঠিক আছে? ক্ষতি হওয়া যাবে না। এই যে যেমন কালকে আমি বলেছি যে শিক্ষকটা রক্ত গরম হয়ে উনি 32-এ চলে গেছেন এবং ওনার সাথে যে কাজটি করা হয়েছে, হেনস্থার শিকার হয়েছেন, উনি তীব্র নিন্দা জানাই এবং এই কাজটি জঘন্য একটা কাজ হয়েছে। কিন্তু আমি আসলে এটাকে সাপোর্ট করিনি, এই কারণে যে ভাই 1-2 দিন একটু অপেক্ষা করা উচিত ছিল। এইভাবে
একদম সাথে সাথে যাওয়া ঠিক হয়নি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কৌশলগত সমস্যা আমি বলবো, ঠিক আছে? তো লেখেন এক ইয়াতে লিখবেন। আচ্ছা, মাহি ভাই হচ্ছে ঢাকা 18 যুবলীগের মাহি। আচ্ছা, সালাম ভাই ও আপু একদম সঠিক কথা বলছেন, ঢাকা রামপুরা থেকে দেখছেন। না না না, এগুলা লিখতে বলি নাই, আরে 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 আরে, এগুলা না, ঘৃণায়। জাকির আহমেদ ভাই লিখেছেন ঘৃণায়। আচ্ছা, রাজু কর্মকার দাদা থ্যাংক ইউ সো মাচ। নাহিদ সুলতানা ঘৃণায়। আচ্ছা, ইউনুস বাংলাদেশের মানুষ গর্ভবতী হয়ে যাবে, সমাজকে বদলে দাও। আচ্ছা, সাগর আহমেদ ভাই লল। আচ্ছা, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। বশিরউদ্দিন ভাই থ্যাংক ইউ, অপেক্ষায় আছে। আচ্ছা, আপনাকে আজকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নাসির মোহাম্মদ ভাই, আমার বাড়িও গোপালগঞ্জ মকসুদপুর থানায়। ওকে, ফরিদ মোল্লা ভাই থ্যাংক ইউ। শাড়ি পরা অবস্থায় কি লিখেছেন বুঝি নাই। মাসুদ আলম ভাই, ইউনুস সরকারের ভুইরা ধন মুখে দিতে হবে, কি বললেন এটা, দূর মির্জাফর হিসেবে চিনবে। আচ্ছা, মনে রাখবে 71-এর রাজাকারের ভিন্ন সরকার। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুদীপ চোর বেইমান। আচ্ছা, নুনুস থেকে একটি পশুও শ্রেয়, তা তো অবশ্যই। পশুদের আদর্শ থাকে, নীতি থাকে, পশুরা তাদের নিজেদের আদর্শ নীতির বাইরে কিন্তু যায় না। যে কোনো পশুর কথা আপনি বলেন, তাদের নিজস্ব আদর্শ নীতির বাইরে তারা যায় না। কিন্তু মানুষ, ওরে বাবা রে বাবা, মানুষ তো বাদই দিলাম, হ্যাঁ, এরা আদর্শ নীতির ধারের কাছেই নাই। ইউনুশ্রী মনে রাখতে রাখতে রাজাকার হিসাব। আচ্ছা, কংস রাজাকে যেমন মনে রাখছিল তেমনি রাখবে। ওকে, বইন্ডে হয়তো জামাতের কি বলছেন রাহুল ভাই, বইনরে হয়তো জামাতকে প্রত্যক্ষ চাইনি, তবে কি বিএনপির হাতে রাজাকারের নাতিপতিদের রক্ষার দায়িত্ব পালন জন্য ভোট দেওয়া হয়েছে? তা তো অবশ্যই না। আমি কি বলেছি, আমি বারবার বলছি কিন্তু মন্দের ভালো, হ্যাঁ, মন্দের ভালো বলেছি। আপনি ভাবতে পারছেন না যে জামাত সরাসরি যদি ক্ষমতায় আসতো তাহলে তারা কি নরক বানিয়ে ফেলতো দেশকে। এখনো দেশ নরকই আছে, কিন্তু এই নরক আর সেই নরকের মধ্যে একটু হলেও তফাৎ আছে আর কি, হ্যাঁ, সেটা বলেছি আমি, মন্দের ভালো বলেছি। আমি কখনোই বিএনপিকে তো আমি এসব জামাত শিবিরের থেকে আলাদা কোনো কিছুই মনে করি না। কারণ এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে এরা আবার জোট হয়ে যেত, বা যখনই আওয়ামী লীগ আসার চেষ্টা করবে তখনই দেখবেন এরা আবার একত্রিত জোট হয়ে গেছে। সো এরা সবসময় মামু আর ভাইগনা, এদেরকে আলাদা করার কিছু নাই। কিন্তু যেই কট্টর যে পাকিস্তানপন্থী রাজাকার সেটা জামাত, কিন্তু বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, অস্বীকার করার কিছু নাই। এরকম কট্টরপন্থী রাজাকার আসলে ইয়া না, মানে বিএনপির সবাই না, সেটা বলেছি। কই কই কই, পাকিস্তানের দালাল হিসেবে মনে রাখবে ইকবাল ভাই। আচ্ছা, সানোর হোসেন ভাই, রাজাকার রাজাকার রাজাকার। আচ্ছা, রাজন দাস, আপনার ভিডিওগুলো দেখতে থ্যাংক ইউ সো মাচ। রাশেদ ভাই, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ায় আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। জি, কামাল ভাই, এইবার এটাই আমাদের হচ্ছে একমাত্র ইয়া, যে রাজাকার ওই যে বলেছি, শুধু ইয়া না, রাজাকার না, রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এবং নাতিপুতির ঘরে তাদের বউদের পেটেও যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সেটিকেও কি করতে হবে, নির্বংশ করতে হবে। রাজাকারের কোনো বীজ বাংলাদেশে রাখা মানেই হচ্ছে আমাদের জন্য আবারও 20 বছর 25 বছর এইরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে, সেইটা মাথায় রাখা। তো আমরা এরকম অবস্থা দ্বিতীয়বার আর বাংলাদেশে দেখতে চাই না। ইউনুসের শ্বশুরবাড়ি ইন্ডিয়া, না, হ্যাঁ, ইউনুসের এখনকার দ্বিতীয় বউ শ্বশুরবাড়ি ইন্ডিয়া, প্রথম বউ হচ্ছে তো ইয়া আমেরিকার খ্রিস্টান। আচ্ছা, মৃণাল দাদা থেকে কামরুল ভাই, আপনার সব ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে, দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। স্থানের দালাল হোসেন আলমগীর ভাই। আচ্ছা, সানোয়ার ভাই, রাজাকার রাজাকার, জয় বাংলা। আর কোনো সুন্দর নাম পাচ্ছে না, রাজাকার তো আমরা জানি, হ্যাঁ। জসিম ভুইয়া ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রজন রায় দাদা থ্যাংক ইউ। মনসুর ভাই, আপু তুমি সংগ্রাম চালিয়ে যাও, ইনশাল্লাহ জয় আসবে। আমরা সবাই তো সংগ্রামের মধ্যেই আছি, তাই না? যে যেভাবে পারছি সেভাবেই তো সংগ্রামে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন, বাংলাদেশের চিন্তা করতে পেরেছি কি, যে বাংলাদেশের 70% মানুষ এভাবে আমাদের এই সংগ্রামের সাথে যুক্ত হবে, নির্বাচন বর্জন করে, নীরব থেকেও তারা কিভাবে আমাদের সাথে সমর্থন জানিয়েছে। ধরেন আমি রাস্তায় মিটিং মিছিলে যেতে পারছি না, আমি যেটুকু আমার সামর্থ্য আছে আমি সেভাবে আমার প্রতিবাদ জানাচ্ছি। আবার রাস্তায় যারা মিটিং মিছিলে যাচ্ছে তাদের প্রতিবাদ জানানোর, সংগ্রাম চালানোর ধরনটা আবার আলাদা। সো আমরা কিন্তু সবাই সংগ্রামের মধ্যেই আছি। অরুণ মন্ডল দাদা ইন্ডিয়া থেকে দেখছেন, ধন্যবাদ। তাহার আহমেদ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। সমাজকে বদলে দাও। আর ডারবি নাসির, ইউনুসকে বাপ, এদের তো ভাই কত বাপ থাকে, এদেরকে বাপের ঠিক আছে, কোনোটা যে সঠিক বাপেরা নিজেও তো জানে, এদের মা বলতে পারবে না তো যে ভাই তোদের আসল বাপ কোনটা। রাজাকার। আচ্ছা, নাইস স্পিচ, থ্যাংক ইউ। গিলবার্ট, থ্যাংক ইউ সো মাচ। চিটাগাং কিশোর দুবাই থেকে দেখছেন। মাহি ভাই, আপু আপনার কলিজা আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সবারই কলিজা আছে, কিন্তু ওই যে বললাম, আমি তো উদাহরণ দিয়েছি
যারা কথা বলছে না তাদের কলিজা নাই বুঝলেন কিভাবে? দেখেন 70% মানুষ এই রকম একটা অবৈধ নির্বাচনকে বর্জন করে কি সুন্দর নিজের ঘরের মধ্যে বসে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কিভাবে অবস্থান নিল, স্বাধীনতাকে কিভাবে সমর্থন করলো, বাংলাদেশকে কিভাবে সমর্থন করলো, খেয়াল করে দেখেন তো কি তাদের কি কলিজা নেই? আছে, সবারই কলিজা আছে। জয় বাংলা। সত্যি কথা বলতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন ভাই কলিজা তো থাকতে হবে। মানুষে জন্মেছি, একটু বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা দেশের পক্ষে না দাঁড়াই তাহলে কিভাবে সম্ভব ভাই? দেশ ছাড়া আমাদের আর কিছু নাই, দেশের পরিচয়টা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই, দেশের মানচিত্র ছাড়া আমাদের কিচ্ছু নাই। এমন না যে আমরা দুর্নীতি করে কোটি 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 টাকা ইনকাম করে ফেলেছি, সো আমরা বিদেশে আছি, কোটি টাকা উড়াচ্ছি দুই হাতে, আর দেশে না গেলেও চলবে, আর দেশ যেখানে ইচ্ছা সেটা না তো। দেশই আমাদের শিকড়, আমাদের কাছে কোটি টাকা নাই, দেশের মানচিত্রটাই আমাদের পরিচয়। আমরা যে কোনো জায়গায় যাই আমরা প্রথমেই পরিচয় দিই আমরা বাংলাদেশি, আর সেই বাংলাদেশি বলাতে এখন কেউ যদি চোখ রাঙিয়ে তাকিয়ে বলে ও তুমি জঙ্গি দেশের, ও তুমি ওই এই যে রাজাকাররা যে দেশ চালায় সেই দেশের, ভাই এটা তো সহ্য করতে পারবো না, এটা সম্ভব না সহ্য করা। ভারতের কাছে হেরে যুক্তরাষ্ট্রেরও নিচে পাকিস্তান, সুপার 8 এর সমীকরণ কি? মানে এইরকম খবর দেখলে কই জায়গায় ঠান্ডা হয়ে যায়, বারবার 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 ঠান্ডা হয়ে যায়। চেহারা গুলো দেখেন, মানে জানোয়ারের বাচ্চাগুলার চেহারা দেখেন, হ্যাঁ, মানে বদমাইশ শয়তান রাজাকার গুলার চেহারা দেখেন, মনে হয় না প্রত্যেকটার সাথে সাথে খুল্লা খুল্লা কতক্ষণ জুতা দিয়ে পিটাই নেই, হ্যাঁ, এগুলার চেহারাই হচ্ছে এইরকম দালালদের চেহারা, হ্যাঁ, ভিক্ষা কইরা খাই তো তাই ইয়া। আরেকটা জিনিস আমি লাইভের মাধ্যমে জানিয়ে রাখি, আমার ব্যক্তিগত উদ্যোগে যেটা হয়েছে, যারা যারা জাকাতে অংশগ্রহণ করে, মানে জাকাত দেন আর কি, জাকাতের জন্য আর্থিক সচ্ছলতা আছে, তাদের উদ্দেশ্য আমি বলবো মানলে মানবেন, না মানলে নাই। আগে যেটা আমি করতাম, যে জাকাত যখন আমি দিতাম একটা অংশ আমি মসজিদে দিতাম, একটা অংশ আমি মাদ্রাসা এতিমখানায় দিতাম, আর বাকি হচ্ছে ধরেন আশেপাশে প্রতিবেশী যারা গরিব দুঃখী থাকে তাদেরকে দেওয়া হতো। কিন্তু এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা, মসজিদ, এই এতিমখানা এগুলা কোনো জায়গায় আমি জাকাত আমার দেব না। আমাদের জাকাতে এগুলা হিষ্টপিষ্ট হয়ে আমাদের উপরে নির্যাতন চালানোর জন্য তারা সন্ত্রাসী হিসেবে তৈরি হয়। তারা যেহেতু বিদেশের অনুদান তারা পায়, বিদেশের জাকাত পায়, বিদেশের খয়রাত পায়, আমাদের জাকাত তাদেরকে দিয়ে আমরা পাপির ভাগিদার হব না। আমি গ্রামের গরিব দুঃখীদের দেব, কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসা এতিমখানা আর এই যে নামকা মসজিদ আর কি, কিন্তু মসজিদের দোতলায় উপরতলায় হচ্ছে মাদ্রাসা চলে বা ব্যবসা চলে, সন্ত্রাসী জঙ্গি তৈরি হয়, আমি এদের কাউকে 1 পয়সার জাকাত এইবার দেব না। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে আচ্ছা তুই না দিলে নাই তো তোর এত দেওয়া লাগবে না। জি, এরকম আমি একজন যখন দিব না, আরো 10 জন দিবে না, আরো 20 জন দিবে না, তখন বুঝবি তোদের অবস্থা। হ্যাঁ, জাকাতের পয়সা খায়া খায়া তো গায়ে চড়বি, বাংলাদেশের জনগণকে অত্যাচার করার চিন্তা করিস, বাংলাদেশের জনগণকে শাসন করার চিন্তা করিস, তাদের টুটি চেপে ধরার চেষ্টা করিস। এইভাবে যখন সমস্ত বাংলাদেশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বুঝতে পারবে যে কোথায় টাকা দেওয়া যাবে না, কাদেরকে পেলে পুষে বড় করা যাবে না, তখন তোরা বুঝবি যে কত ধানে কত চাল। ঠিক আছে? অপু খান আমিও দিব না, থ্যাংক ইউ সো মাচ। জামাত বিএনপি সব রাজাকার, জি সানোয়ার হোসেন ভাই। রাহুল ভাই থ্যাংক ইউ সো মাচ। নাইমা সুলতানা আপু আপনার বুঝি নাই কি লিখছেন। আচ্ছা, শাহাদাত হোসেন ভাই শুভকামনা রইল, থ্যাংক ইউ। কাজী নুরুন রানা ভাই, আসলে রাজনৈতিক দল করা লাগে ব্যাপারটা তো সেটা না, দেশের পক্ষে আপনার অবস্থান থাকলেই যথেষ্ট। ঠিক আছে, এটাই হচ্ছে দেশের পক্ষে দাঁড়ানো। ধরেন মুক্তিযুদ্ধে যখন সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সবাই কি তখন আওয়ামী লীগ করতো না, কিন্তু দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, দেশ থেকে এই রাজাকার বদমাইশগুলাকে সরানো যে দায়িত্ব মনে করেছে, সেটাই হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, তাই এখনো যেভাবে রাজাকাররা পাকিস্তানপন্থীরা আমাদের দেশকে দখল করার চেষ্টা করছে, আপনি যদি তাদের বিপক্ষে দাঁড়ান, কোনো রাজনৈতিক দল করতে তো আপনি বাধ্য না, কিন্তু একটা এই যে বাংলাদেশি পরিচয় আপনি দিচ্ছেন, সেই দায়িত্ববোধ থেকে যদি এই রাজাকারদের বিরুদ্ধে আপনি দাঁড়ান, সেটাই যথেষ্ট, সেটাই যথেষ্ট। একদম সঠিক কথা। তাহার আহমেদ ভাই থ্যাংক ইউ। রেজাউল ইসলাম রেজা ভাই ঠিক বলেছেন, থ্যাংক ইউ। সুরাইয়া জামান আপু জাকাত গুলো আপনারা দিতে চাই। জি সুরাইয়া জামান আপু, আপনার অনেক টাকা হয়েছে, প্লিজ দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন, কারণ আপনার পাপ হবে, এটা আমার সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার যেহেতু এত কোটিপতি, কারণ এই যে 18 মাসে তো খাট কাঁপিয়ে আপনি একেবারে সেই রকম ইনকাম করেছেন, এখন টাকা ছিটানোর যেহেতু জায়গা পাচ্ছেন, আপনি আমাকে দিয়েন, আমার নিতে কোনো সমস্যা নাই। আপনি দিতে পারলে আমি কেন নিতে পারবো না? অবশ্যই আপনাকে ঠিকানা দিব, আর যদি তুই না দিছস তো সাউয়া মাউ আমি টাইনা ছিঁড়া ফেলাবো। ঠিক আছে, রাজি? তুই যদি আমার জাকাত আমার অ্যাড্রেসে ঠিক সময় মতো না পাঠাইছিস, তোর সাউয়া ছিঁড়া তোর বাপের মুখে আদা ঢুকামু, তোর মায়ের মুখে আমি আদা ঢুকামু। রাজি কিনা বল? তুই রাজি কিনা বল?
জাউরার বাচ্চা জাউরা, তুই আসলে তোর বাপের সাথে ধর্ষণ, তোর বাপ তোরে প্রত্যেক রাতে তোদের ধর্ষণ করে, এছাড়া তোর মতন বেজন্ম জন্ম হইতে পারে না। বুঝাইতে পারছি? বুঝতে পারছিস? যাই হোক, আচ্ছা, হাতিয়ায় আগুনে পড়লো বিএনপি সমর্থকদের 7 দোকান। আরে বিএনপি কি সুমাসাগিটা করতেছো যে সন্ত্রাসীদের, তারপর তোমাদের কর্মীদেরই দোকান টোকান পুড়াই ফেলতেছে, বাড়িঘর উড়াই ফেলতেছে। নাজমুল হাসান রাজু ভাই থ্যাংক ইউ, মনসুর ভাই থ্যাংক ইউ। আচ্ছা, সামির চক্রবর্তী দিদি ভাই কেমন আছো? জি ভালো আছি। কিরণ বিশ্বাস দিদি ভাই, জি ভালো আছি, ভালো আছি। লুবা লুবা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পীযুষ দাস শুভ সন্ধ্যা আপু, শুভ সন্ধ্যা আপনাকেও। যারা যারা দেখছেন, নতুন যারা হচ্ছেন, অবশ্যই পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না, একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেন কমেন্ট পড়তে ভালো লাগে। রাজু কর্মকার, আমার আগে কত ভালো ছিলাম, জি। নুরুজ্জামান খান রাইট, থ্যাংক ইউ আপু। নতুন সরকার কি গোপালগঞ্জে জাতির? জানি না, নতুন সরকার সম্পর্কে আমার কোনো ধারণা নাই আসলে। নতুন সরকার সম্পর্কে ধারণা নিতে গেলে আমার যেটা হয় 2001 আর 2006 সালে চলে যেতে হয়। সেখানে হচ্ছে তারা জামাতের সাথে একজোটে ছিল এবং তারা 2 মামা ভাগনা মিলা সেই চরম দুর্নীতি করে বাংলাদেশে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাই ফেলছিল, সেগুলাই মনে আসে আসলে। এখন পর্যন্ত নতুন সরকার নিয়ে আমার ধ্যান ধারণা পাল্টানোর অবস্থা তৈরি হয় নাই। কিন্তু নতুন সরকার যদি ধরেন শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসা উষ্টা মারতে পারে, নতুন সরকার যদি ধরেন এই যে 18 মাসে যারা দায়িত্বে ছিল সাঙ্গ পাঙ্গ যারা সন্ত্রাসী জঙ্গি সন্ত্রাসী, তাদেরকে দুর্নীতির মামলায় তাদেরকে আটকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে, এই কিছু কাজ যদি তারা দেখাইতে পারে, তখন হয়তো তাদের ওই ঐতিহাসিক ইতিহাস একটু হইলে আমরা ভোলার চেষ্টা করব। এর আগ পর্যন্ত সম্ভব না। জামাত শিবির বয়কট, জি জীবনটা। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামির চৌধুরী ভাই দিদি ভাই, আমি এতদিন পরে দেখলাম বাংলাদেশে একজন খুব সুন্দর লাইভ করছে, আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জুমা নাইমা ইসলাম, জুমাকে কার কথা জিজ্ঞেস করছেন আপু? আমি চিনি না। আচ্ছা, মুজিবিয়ান বাংলাদেশের গাইবান্ধা জেলার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই। নাজমুল হাসান রাজু ভাই থ্যাংক ইউ, অনেক শুভকামনা রইল। মিম আপু থ্যাংক ইউ, সালাম ভাই থ্যাংক ইউ সো মাচ, মীর ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা জয়েন করেছেন অসংখ্য, আজকে লাইভ করতে যা ভালো লাগছে, 1 ঘন্টা পার হয়ে গেছে আপনাদের সাথে অলরেডি। আচ্ছা যাই হোক, আবার যেহেতু 6 মিনিট লেটে আসছে, 6 মিনিট তো পূরণ করবো, তাই না? আপনাদের সাথে আজকে কথা বলতে সেই ভালো লাগছে, নিজের কাছেও খুশি লাগছে। পাকি বীজ হেরে গেছে, জামাত শিবির হেরে গেছে, বাইরে ভাই শান্তি আর শান্তি লাগছে খালি আজকে। ও আরেকটা জিনিস আমি বলে নেই, এই মুহূর্তে যারা জয়েন করছেন তাদের উদ্দেশ্যে, কালকে আমার আসলে একটা এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সো আমার কালকে লাইভটা আমি ঠিক বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় যেহেতু শুরু করি, কালকে লাইভটা একটু দেরিতে শুরু করবো, হয়তো বাংলাদেশ সময় রাত 9টায় শুরু করবো আর কি। কালকের লাইভটা ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ, শুধুমাত্র কালকের লাইভটা আমি করবো হচ্ছে বাংলাদেশ সময় রাত 9টায়, ঠিক আছে? আদারওয়াইজ প্রত্যেকদিন হচ্ছে বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা 6টার সময় আমি ফেসবুক পেজ থেকে লাইভ হই। আপনারা সাথে আছেন, পাশে আছেন এবং আশা করি কালকেও আপনারা যুক্ত হয়ে যাবেন। যারা যারা আছেন, এখন যারা পেজটা লাইক ফলো করেনি অবশ্যই পেজটা লাইক ফলো করে দেবেন। যারা যারা ট্যাপ ট্যাপ করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ 1 ঘন্টা ধরে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, শামীম ভাই, কামাল ভাই, জীবনটা বেদনা, নজরুল ইসলাম ভাই, মিম টেলিকম, বিপ্লব হাসান, আচ্ছা নূর ইসলাম, কামরুল হাসান ভাই, অর্চিন ভাই, সামির চক্রবর্তী, সূর্য ঘোষ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ট্যাপ ট্যাপ করছেন, আর লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, এই যে সন্ত্রাসীটাকে যদি না ধরে, সন্ত্রাসীকে মানি লন্ডারিং আছে, বোমা ফাটলো আছে, 4 দেশে 11,000 কোটি টাকা পাচার করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একে আসলে যদি আইনের আশ্রয়ে না আনা হয়, আমি তো বললাম যে বিএনপি যে কি ফাঁসা ফাঁসবে ভাই, তাদের নেতা নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের দল নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের বুদ্ধি, আমি বারবার একই কথা বলছি, তাদের বুদ্ধিমানের কাজ হবে এসব দাগি আসামিগুলোকে প্রথমেই গ্রেফতার করা, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং দেশ ধ্বংসে তাদের যে অবদান সেগুলো জনগণের কাছে তুলে ধরা। তবে না হয় বিএনপির প্রতি একটু মানুষের আস্থা টাস্থা জাগলেও জাগতে পারে, ভাই বলতে পারবো না, যেহেতু মামা আর ভাইগনা, সো এটা আমার পক্ষে বলা সম্ভব না। দেখেন, এই যে হাদির যে সহযোগী ছিল, হ্যাঁ, হাদির ভাই তো, হাদিরে মাইরা হাদির ভাই চলে গেছে বিদেশে চাকরি, লন্ডনে চাকরি পেয়ে গেছে, হাদির বউ পেয়ে গেছে, বোন পেয়ে গেছে, কোটি কোটি টাকা, ফ্ল্যাট পাইছে, হ্যাঁ, মানে বাড়ি ঘরের মালিক, ফ্ল্যাটের মালিক, কোটি টাকার মালিক, তারপর যে বিদেশে চাকরি, তারপরও তাদের এই যে একটু পরপর ইনকিলাব মঞ্চ নিয়ে উষ্টা খায় রাস্তায় পড়ে, কারণটা কি দেখেন। কালের কণ্ঠ বলছে সিটি কর্পোরেশনের প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের, ভাবতে পারেন?
তাদের নিশানাটা আসলে কোথায়, তারা কোন কৌশলের জন্য, কোন বদমাইশির জন্য তারা এরকম 2 দিন পর পর কোনো কারণ নাই, কিছু নাই, ইনকিলাব মঞ্চের নিয়ে উষ্টা খায় রাস্তায় নেমে পড়ে। ইনকিলাব মঞ্চের এত পয়সা আসে কোত্থেকে? কেউ প্রশ্ন করেছে? কেউ খতিয়ে দেখার চেষ্টা করেছে কোন বিদেশি জঙ্গি দেশ তাদেরকে অর্থায়ন করছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে পেলে পুষে বড় করছে? হ্যাঁ, ইনকিলাব মঞ্চ তো একটা সংগঠন, একটা সংগঠনে এত টাকা আসি করে যে সে টাকলা ফুয়াদ বালেস্টারে তারা ইলেকশনের জন্য ডোনেট করেছিল টাকা, তারা চেক দিয়েছিল, টাকা আসে কোত্থেকে তাদের? তারা তো কেউ চাকরি করে না, যে চাকরির জন্য লাইনে দাঁড়ায়। হ্যাঁ, তাদেরকে কে টাকা দিচ্ছে আসলে? ইনকিলাব মঞ্চের কি মানে আর্থিক যে আয়টা সেটা কোত্থেকে আসে কেউ জানেন কি? আমি জানি না, জানলে জানাবেন। আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে জামাল হোসেন ভাই, থ্যাংক ইউ কুইন শেরা, রাইট ওকে। শাকিল বিন আব্দুল সামাদ আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস্তাউর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মাসুদ রানা ভাই জয় বাংলা, নুরুদ্দিন ভাই জয় বাংলা, সঞ্জীব মিত্রা চট্টগ্রাম থেকে দেখছেন, ওকে। এমডি নুর ইসলাম, হাসনাত সরকার, মুজিবেন বাংলাদেশের গাইবান্ধা থেকে দেখছে। আচ্ছা, শাকিল বিন আব্দুল সামাদ আপু কেমন আছেন? জি ভালো আছি। শহীদুল হক বোন তোমার মনটা, আচ্ছা থ্যাংক ইউ। মায়াবিনী আপু থ্যাংক ইউ সো মাচ, গ্রাম বাংলা থ্যাংক ইউ। মিস্তাউর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা, বিকি ঘোষ আজকে কিন্তু খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। কামাল ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্বপ্নময় বিশ্বজিৎ বিশ্বাস জয় বাংলা। মাসুদ রানা ভাই, এটা তো আমার আসলে সোশ্যাল মিডিয়া, আমার প্ল্যাটফর্ম, সো আমার প্ল্যাটফর্মে খুশু ভাইয়ের কি কাজ বলেন দেখি? আমি আসলে সেই রকম মহিলাদের মধ্যে পড়ি না যে ব্লগিং করার জন্য মানে খুব একটা যদি সহযোগিতা না থাকে বা নতুন কোনো আইডিয়া না থাকে, ব্লগিং এর জন্য জামাই রেদে জুতা পরাবো, জামাই রেদে ব্যাগ টানাবো, জামাই রে বলবো তুমি একটু আমার মাথার ফুলটা একটু ঠিক করে দাও, মানুষের ভিউ বেশি হবে, তুমি একটু আমার গলার সেন্টার ঠিক করে দাও, আঁচল ধরে দাঁড়াই থাকো, আমার বেন্টি ব্যাগটা ধরে হাঁটো, আমার জুতাটা পরানো সাহায্য করো। নর্মালি তো ব্লগাররা তাই করে, ফ্যামিলি ব্লগ যারা করে তারা তাই করে, জাস্ট জামাইরে অ্যাজ এ পোস্টার হিসেবে সবসময় এইভাবে দেখায়, যদিও তারা জামাইয়ের সম্মান ক্ষুণ্ণ করে, কিন্তু তারপরে এটা দেখায় মানে জামাই হাজবেন্ড খুব মিল। ভাই আমার এত মিল নাই আমার স্বামীর সাথে, হ্যাঁ, মানে এরকম আমার ভ্যান্টি ব্যাগ নিয়ে হাঁটবে, আমার জুতা পরাই দিবে, আমার মাথা আশ্রয় দিবে, শাড়ি পরাই দিবে, এত মিল নাই। হ্যাঁ, আর আমি মানে তার যে অবস্থান সেই অবস্থানের সাথে এসব কাজ আসলে যায় না, সত্যি কথা বলতে যেটা, ঠিক আছে। ও দেখেন, এত কিছু লুটপাটের পরেও কারিগরি প্রশিক্ষণের নামে প্রমোদ ভ্রমণে তুরস্ক যাচ্ছেন 8 কর্মকর্তা, বট ও পাট মন্ত্রণালয়ের। মানে এখনো তাদের প্রমোদ ভ্রমণ ঠিক মানে শেষ হচ্ছে না। 12 মাসে 14টা দেশ প্রমোদ ভ্রমণ হয়েছে বাংলাদেশের জনগণের কষ্টের টাকায়। যেই বেটা নিজে কোনো কর দেয় না, যেই বেটা বিদেশে ব্যবসা যারা করতে আসবে তাদের কর যারা মাফ কইরা দেয়, তাদের সেই সরকারের আমলে তারা জনগণের টাকায়, জনগণের করের টাকায় তারা নিজের সম্পত্তি মনে করে, নিজের টাকা মনে করে, এমনকি বাংলাদেশ বিমানটাও তারা ব্যবহার করে নাই, এমিরাতসে কইরা 12 মাসে 14 দেশ তারা ভ্রমণ করেছে তাদের ব্যক্তিগত কাজে। ভাবেন তো জনগণ এদেরকে আসলে বিচারটা কোথা থেকে শুরু করবেন? মানে কোথা থেকে বিচার শুরু করলে জনগণ মনে শান্তি পাবে, তৃপ্তি পাবে, বলতে পারেন? এই রাজাকারদেরকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত। ভাই কোন নেতা কবে কি করবে, কোন নেতা কবে কোন আইন পাশ করবে সেটা দেখার কি জনগণের সময় আছে? আরে জনগণ এই সব রাজাকারদের যেখানে পাবেন সেখানে প্রতিহত করেন। এইদেরকে পরিচয় জানেন, কারো না কারো তো প্রতিবেশী হবে, কারো না কারো রাস্তায় তাদের হাঁটাচলা করতে দেখবেন, সেখানেই প্রতিবাদ করেন, সেখানেই প্রতিহত করেন, সেখানেই তাদের কাছে প্রশ্ন করেন যে এইগুলার অনুমতি তোদেরকে কে দিয়েছিল। যাই হোক, রাকিব রানা, আচ্ছা আলাউদ্দিন তুই লিখেছিস ফাক ইউ, তোর 14 গোষ্ঠীর ফাক ইউ। তোর 3 ইঞ্চি কাইটটা তোর মায়ের মুখের মধ্যে দিয়া বলবে এটা সিবায়া খায়া ক বেটি তোর পুতের খাইতে 3 ইঞ্চি খাইতে কেমন লাগছে। বুঝাইতে পারছি? হাদি কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। ভুলিস না ফাকিওর বাচ্চা, তোরা তো শিখছিসই ফাকিউ, কারণ সকালে ঘুম থেকে উঠে তুই তোর মারে ধর্ষণ করস, হ্যাঁ, তোর বাপরে টুপকি মারস, তো তুই তো এটার বাইরে আর কিচ্ছু জানবি না। ফাক ইউ ওর 14 গোষ্ঠী। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি? তোর 14 গোষ্ঠীরা ফাক করি। ওকে, খুশি? যাই হোক, তোর টুপকি দিয়ে বাস হান্দাই দেই। হ্যাঁ, তুই ফাকিওর অবস্থায় থাকবি না, তোর ইঞ্চি যখন কাটটা ফেলা হবে তোর ফাকিওর অবস্থায় থাকবে না, তুই ফাকিও করতে পারবি না, টুপকিও মারতে পারবি না, সেই অবস্থানই তোকে রাখা হবে না। বুঝাইতে পারছি? বুঝো নাই? বুঝছো? ঠিক আছে, তো রেডি থাইকো তুমি। তো যাই, ওয়ালাইকুম সালাম আব্দুল আজিজ ভাই, কি অবস্থা, কেমন আছেন?
মাসুদ রানা ভাই ধন্যবাদ, কামাল ভাই ধন্যবাদ, তালুকদার ভাই থ্যাংক ইউ সো মাচ, জীবনটা বেদনা থ্যাংক ইউ। আশা ভাই আমার কিন্তু 5 মিনিট, আমি 9 মিনিট হয়ে গেছে, আরো 3 মিনিট বেশি সময় কাটিয়েছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলে দিচ্ছি, কালকে লাইভটা একটু দেরিতে শুরু করব, বাংলাদেশ সময় রাত 9টায় শুরু করব। আশা করছি সবাইকে সাথে পেয়ে যাব। এখনো যারা রাজা দাদা থ্যাংক ইউ সো মাচ, নাজমুল হাসান রাজু থ্যাংক ইউ, নজরুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ, রুবেল ব্যাপারী থ্যাংক ইউ, মিস্তাউর রহমান থ্যাংক ইউ সো মাচ, আলী মোশারফ থ্যাংক ইউ, কাথা থেকে দেখছেন শামসুল থ্যাংক ইউ সো মাচ, রফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ, জীবন ওমান রাজু থ্যাংক ইউ সো মাচ, কৃষ্ণন্দু বিশ্বাস তোমার সাহসিকতাকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। তো যাই হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয় হোক। আর হচ্ছে অবশ্যই যারা যারা লাইভে যুক্ত ছিলেন, আশা করছি আপনারা পেজটা থেকে লাইভ ফলো করে দিয়েছেন, নতুন যারা এসেছিলেন, যারা যারা ট্যাপ ট্যাপ করেছেন, এত 1 ঘন্টা ধরে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান। আমি কিছু কমেন্ট তো পড়েছি, আর যাদের কমেন্ট আমি পড়তে পারিনি সেটা তাদের জন্য দুঃখ প্রকাশ করেছি, বাট আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এতক্ষণ বসে লাইভটা দেখার জন্য। আর কি বলবো, ভারতীয় টিমের জন্য আবারও বলবো, শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো। যখনই এরকম পাকি পিস দালালরা আপনাদের সামনে আসবে, তখনই এদেরকে সেই রকম কুপকাত করে একেবারে মাটির তলে পুত্তা ফেলাই দিবেন, সেই রকম দোয়া এবং ভালোবাসা ভারতীয় ক্রিকেট টিমের প্রতি। আর হচ্ছে আবারও মনে করিয়ে দিচ্ছি, কালকের লাইভটা আমি বাংলাদেশ সন্ধ্যা 6টার বদলে বাংলাদেশ রাত 9টায় আমি করব। সো আশা করি সবাইকে সাথে পেয়ে যাব, পাশে পেয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর তৃণমূল কর্মী, বাংলাদেশের সপক্ষের শক্তি, সবার উদ্দেশ্যে একটাই বলবো, কৌশল অবলম্বন করবেন। যেখান থেকে যে তথ্যই পান না কেন, 3বার 4বার 4-5 জনের কাছ থেকে শিওর হয়ে নেবেন, যাচাই বাছাই করে নেবেন, তারপরে রাস্তায় নামবেন, নিজেকে বিপদে ফেলবেন না। এখন হচ্ছে আপনাদের মানে যুদ্ধে মাত্র পা দিলেন, নিজের যুদ্ধের জন্য মাত্র তৈরি হলেন, এখনো যদি হেরে যান, তাদের হাতে যদি আহত হয়ে যান, তাহলে কি হবে? তাহলে বাকি এত লম্বা পথটা কে পাড়ি দিবে? এবারের যুদ্ধ কি রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার যুদ্ধ। এই যুদ্ধটা এত সহজ হবে না, বললাম না এখন লোভী মানুষের দেশ, তো এই যুদ্ধটা এত সহজ হবে না। তাই কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে ভাই। মানচিত্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এর উপরে আর কোনো স্বার্থ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, পাশে ছিলেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এই বলে